তো আমি যারা এখানে জয়েন করেছে প্রত্যেককে লাইফ কোর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। লাইফ কোর্স হচ্ছে আমাদের টারশিয়ারি লেভেলের এডুকেশনে নতুন একটি ধারা সৃষ্টি করার চেষ্টা করছে, যেখানে আমরা আম, যারা কোনো পার্টিকুলার ফিল্ড, যারা দীর্ঘদিন ধরে এক্সপার্ট হিসেবে কাজ করেছেন, যাদের সরাসরি অভিজ্ঞতা আছে, তারা তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা যাতে আমাদের লার্নারদের সাথে শেয়ার করতে পারে, সে কারণে লাইফ কোর্স চেষ্টা করছে। তো সেখান থেকে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এখানে যারা ভেটারেন টিচার আছে ইউনিভার্সিটি লেভেলে বিশেষ করে, তারা এখানে যোগ দেবেন ভবিষ্যতে। আমরা খুবই আনন্দিত যে একেবারে জার্নির শুরুতেই আমরা ডক্টর আবেদ চৌধুরীকে পেয়েছি, যিনি বাংলাদেশে জেনেটিক্স এবং জেনেটিক সংক্রান্ত যে জ্ঞান আছে সেটাকে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। বিজ্ঞানকে কেবল একটি গবেষণা বা গবেষণাগারের বিষয়বস্তু হিসেবে না আটকে রেখে তিনি এই জ্ঞানটাকে একদম মাঠে নিয়ে গেছেন এবং তারপর সেখান থেকে আবার সেটা ফিরিয়ে এনেছেন বোদ্ধা মহলে, ইউনিভার্সিটি লেভেলে, শিক্ষায়তনের ভিতরে। এই কাজটি কিন্তু বেশিরভাগ মানুষই করতে পারেন। আমাদের যারা একাডেমিক রিসার্চ যারা করেন তারা বেশিরভাগ মানুষ একাডেমিক রিসার্চেই থাকেন। তাদের সেই গবেষণালব্ধ ফলাফল মাঠে কতখানি ট্রান্সলেটেড হলো বা সাধারণ মানুষের কাছে কতখানি পৌঁছালো, সেখানে একটি গ্যাপ থাকে। কিন্তু আমার মনে হয় আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ডক্টর আবেদ চৌধুরী সেই যেই যেই বৃত্ত যেটা সেটি ভেঙেছেন এবং আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আম, এমনি এমনি আমরা যেটাকে কনভেনশনাল সায়েন্টিফিক রিসার্চ বলি, রিগোরাস সায়েন্স, যেটা একটি ল্যাবের কন্ট্রোলড এনভায়রনমেন্টের ভিতরে হয়, সেখানে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের যত স্কলার বিভিন্ন দেশে কাজ করেছেন, সেখানে ডক্টর আবিদ চৌধুরী ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। এমআইটিতে তিনি কাজ করেছেন এবং অস্ট্রেলিয়াতে তিনি সিএসআর যেটা সেখানে উচ্চ পদে ছিলেন। এখনো তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শীর্ষ পদে কাজ করছেন, প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এবং আম, এটি এই কারণে বলছি যে আমাদের অনেকেরই, যারা রিসার্চ করি আমরা, তারা মূলত ভাবি যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে নলেজ, সেটা একাডেমিক যে পরিবেশ তার ভেতরেই বেশিরভাগ সময় আটকে থাকে। আমরা একটা জার্নাল পেপার পাবলিশ করার ভেতরেই সবচেয়ে বড় সার্থকতা খুঁজি। কিন্তু ডক্টর আবেদ চৌধুরী সেই প্রথাগত যে গবেষণা সেটা যেমন করেছেন এবং তারপর সেটাকে, যেটা আমি শুরুতেও বলেছিলাম, যে একদম মাঠে এক্সপ্লোর করার জায়গাটাতে এই শূন্য সাফল্য পেয়েছে। আমার কাছে যে কারণে ডক্টর আবিদ চৌধুরীকে অন্যদের তুলনায় অন্য আরো একটি বিশেষ কারণে আলাদা মনে হয়, সেটা হচ্ছে সায়েন্স উইদাউট দ্য টাচ অফ ফিলোসফি, উইদাউট দ্য নলেজ অফ সোশিয়োলজি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্স অথবা হিস্ট্রি, কালচার, এগুলোর টাচ ছাড়া সায়েন্স কিন্তু খুবই আহ, আমি বলবো যে ইম্প্যাক্ট লেস একটা বিষয়, এবং সেটি কখনোই পূর্ণাঙ্গ একটি রূপ পায়নি। এবং সায়েন্স থেকে এটা আমরা যত এখনকার সময় ঢুকছি তত বুঝতে পারছি যে সায়েন্স থেকে ফিলোসফিকে যত দূরে ঠেলা হয়েছে, সমাজকে যত দূরে যুক্ত হয়েছে তাদের জন্য। আর আর একটি কথা বলে আমি শেষ করি, যে লাইভ কোর্স আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি, মাত্র দুদিনের ভেতরে আমরা চেয়েছিলাম 20 জনকে নিতে, কিন্তু অনেক রিকোয়েস্ট আসে, আমরা সেটা 25 জন পর্যন্ত নিয়েছি। কিন্তু এত রিকোয়েস্ট আসছিল যে আমরা ওই রেজিস্ট্রেশনটা বন্ধ করে আমরা বলেছি যে আমরা এটা পরবর্তী যে ব্যাচ হবে সেখানে আমরা আপনাদেরকে সুযোগ দেব। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সেই জায়গাটিও কিন্তু আমাদের অলরেডি ফুল হয়ে গেছে, অর্থাৎ আমাদের 20 জনের কোটা ওখানেও পার হয়ে গেছে। তো আমাদের পরের ব্যাচও কিন্তু আসলে এখানে রেডি। এটি সম্ভব হয়েছে কেবলমাত্র আসলে ডক্টর আবেদ চৌধুরীর তার যে জনপ্রিয়তা এবং তার ব্যাপারে মানুষের যে আগ্রহ এবং তার যে অবদান সেটার কারণে। তো আমরা আশা করছি যে এই আগ্রহটা আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাবো, এবং এখানে যারা যুক্ত হলো তারাও আমাদের এই লাইফ কোর্সের যে মিশন, ডক্টর আবেদ চৌধুরীর যে ভাবনা, সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেবো। আমি এখনই শেষ করছি এটুকুই। আমি একটু সময় নিলাম। আমি দিচ্ছি ডক্টর আবেদ চৌধুরী স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য, এই কোর্সটি পরিচালনা করার জন্য। স্যার, আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি তো আমার নিজের পোস্টারটা দেখতে পাচ্ছি এখন। ভেরি গুড। নাও দেখছি। এখন হ্যাঁ, ওকে। ওকে। তো আমি থ্যাংক ইউ মুশতাক। লাইভ কোর্সের কারণে কিন্তু আমি আমার কিছু ভিডিও আমি দিব, যেটা এখন ইউটিউবে আছে, একটা স্টেজে আমি দিব। তো ওইটা দেখলে তোমরা সবাই দেখতে পাবে যে আমি 10-14 বছর আগে থেকে এই আজকের এই কোর্সটার কথা পরিকল্পনা করছিলাম।
কিন্তু এই 14 বছর ধরে এই কোর্সটা করা হয়নি, এটা ফাইনালি করা হলো মুশতাক এবং লাইফ কোর্সের কারণে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা সম্পূর্ণ অন্যভাবে বিজ্ঞানকে দেখব। আমি প্রথমেই বলে নিই, এটা কোনো গতানুগতিক, আমি অনেক লেকচার দিয়েছি, অনেক লেকচার শুনেছি জেনেটিক্স এর, এটা মোটেও কোনো ইউনিভার্সিটির কোনো জেনেটিক্স লেকচারের মতো হবে না। এটা সম্পূর্ণ অন্যরকম হবে। অন্যরকম হবে এই কারণে যে অন্যরকম বিজ্ঞান করার একটা সময় এখন এসেছে। গতানুগতিক বিজ্ঞান অনেক হয়েছে, গতানুগতিক বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের যে ইউনিভার্সিটির যে ফর্মাল ধারা, এটা তো আছেই, এখানে যারা এসেছে তারা তাদের সেই ক্লাস তো বর্জন করে এখানে আসে নাই, এটা একটা এডিশনাল ধারা। সো এডিশনাল যে ধারা, নতুন ধারা, সেখানে নতুন কথা থাকবে, সেটাকে আবার একটা ক্লাসরুমের মতো থাকবেন। তো প্রথমেই আমি বলে নিই যে আমি একটা প্রতিষ্ঠানের অংশ, কৃষাণ ফাউন্ডেশন, হয়তো আমাকে স্লাইডে দেখা যাচ্ছে বা জুমে দেখা যাচ্ছে, আমি জেনোফ্যাক্সের অংশ। তো এই দুটো আমার প্রধান প্রতিষ্ঠান। আরেকটা তৃতীয় প্রতিষ্ঠান লোম বায়ো, যেটারও আমি সিনিয়র অ্যাডভাইজার, যেটা ক্লাইমেট চেঞ্জে কাজ করে। সো আমি কাজ করি তিনটা মেজর ইস্যুতে। একটা হচ্ছে ফুড সিকিউরিটি, অনেকে হয়তো পঞ্চব্রীহি ধানের কথা শুনে শুনে থাকবে, সেটা ফুড সিকিউরিটি কাজ। 2 নম্বর হচ্ছে লোম বায়ো, যেটার মাধ্যমে আমি ক্লাইমেট মিটিগেশনে কাজ করি, বিশেষ করে সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশন, মেথেন মিটিগেশন। আর 3 নম্বর হচ্ছে আমি জেনোফ্যাক্সের কো ফাউন্ডার। আর 4 নম্বর হচ্ছে যে আমি এক ধরনের নতুন রোলে এখন অবতীর্ণ হয়েছি, যে এক ধরনের চারণ কবির মতো গ্রামের মাঠে মাঠে ঘুরে আমি এখন জেনেটিক্স এর কথা বলবো। তো এইখানে আমার আমার ইমেল অ্যাড্রেস রয়েছে, আমার যে লিঙ্কডইন প্রোফাইল এগুলো রয়েছে। আহ, এটা আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। নেক্সট স্লাইড। হ্যাঁ, কেউ কি স্লাইড কন্ট্রোল করছে? কেউ কি নেক্সট স্লাইডটা দেখাতে পারবে? আচ্ছা, হ্যাঁ। তো প্রথমে আমি একটা রূপক জিনিস এখানে হাজির করব। এখানে এখানে জেনেটিক্স এর পিছনে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে জিন। তো জিন কথাটা বিদেশি মনে করে, আমাদের দেশে অনেকে এটাকে কৌলি তত্ত্ব, আহ, এই সমস্ত কৌলিক সারি, এই টাইপের কৌল কথাটা এসেছে। কৌল আসলে কোনো দরকার নেই, যারা কৌল বলবে তারা করুক। জিন কথাটা আসলে এটা কোনো বিদেশিদের কথা নয়। আমরা যেভাবে জননী বলি, আমরা যেভাবে জনগণ বলি, এই যে জন, যে এন, যে শব্দটা রুট রুট ওয়ার্ড, এটাকে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের একটা রুট ওয়ার্ড। এবং যেভাবে জননী এসেছে ফার্সিতে বলে জানানা, সব মহিলাকে জানানা বলে, আমরা মাকে জননী বলি। এটারই যে যে জীবন দেয়, এবং জীবন কথাটাও মাঝে একটা ব ঢুকে গেছে। এই যে এই জীবনধারী যে বিজ্ঞান, সেটা হচ্ছে জেনেটিক্স। এবং এই জীবনধারী যে ব্যাপারগুলা, এটা হচ্ছে জিন। এটাই হচ্ছে জিনের আদি উৎস। এটা কোনো বিদেশিদের কোনো শব্দ না যে আমাদের আর একটা শব্দ বানাতে হবে। এটা আমাদের ইন্ডো ইউরোপিয়ান সংস্কৃতের যে ধারায় বাংলা এসেছে, একই ধারায় জিন একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা শব্দ। সো জিনটা আমাদেরই শব্দ। কিন্তু এই জিনের সাথে যুক্ত হয়েছে সম্প্রতি রিচার্ড ডকিন্স, যার ছবি এখানে আছে, অক্সফোর্ডের প্রফেসর। উনি খুব নাম করেছেন, সম্প্রতি বিভিন্ন পপুলার জনপ্রিয় বই লিখেছেন বিজ্ঞানের উপর। তো উনি একটা নতুন কথা ইন্ট্রোডিউস করলেন, যেটাও একটা গ্রিক কথা থেকে এসেছে। সেটা হচ্ছে মিম, MEME। সো জিন এবং মিম, এই দুইটা রিলেটেড কনসেপ্ট। কিভাবে রিলেটেড কনসেপ্ট? যে দুইটাই এক ধরনের কোড। যেমন আমরা যদি জেনেটিক্স এর কথা বলি, এটা আসলে কি? এটা হচ্ছে একটা কোড, যেটার মাধ্যমে সমস্ত জীবন সঞ্চালিত হয়। জিন ছাড়া কোনো কোনো জীবন হতে পারে না। এই কারণে যে একটা কোড ছাড়া, একটা কম্পিউটার প্রোগ্রাম ছাড়া, যেমন কিছু আধুনিক কনটেক্সটে দেখতে গেলে আমাদের কম্পিউটার প্রোগ্রাম যখন ক্র্যাশ করে, আমাদের কম্পিউটারও ক্র্যাশ করে। তো জীবনকে যদি আমরা তর্কের খাতিরে এখন একটা কম্পিউটারের প্রোগ্রামের মতো মেনে নিই, যে জীবন, প্রবাহিত জীবন হচ্ছে এক ধরনের প্রচলিত একটা ধারা, একটা লাইফ ফোর্স আছে এটার মধ্যে। এই ফোর্সের পিছনে যে প্রোগ্রামটা রয়েছে, সেটা হচ্ছে জেনেটিক্স। এবং এই প্রোগ্রামগুলা, আমি এখন ব্যঙ্গে বলি, বাম দিকে ডিএনএ তে দেখা যাচ্ছে। এটা ডিএনএ এর মাধ্যমে ATGC, 3টা বেস, এবং এটার অনেক ডিটেলস আমরা পরে জানবো। বাট আমরা তর্কের খাতিরে মেনে নেই যে জীবনের কোড হচ্ছে জেনেটিক্স। ঠিক সেভাবে আমাদের আমাদের সাথে প্রচলিত আমাদের জীবন তো রয়েছে, কিন্তু এটার সাথে আরেকটা কি রয়েছে? আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা। এই যে আমি কথা বলছি, যে বাংলা বুঝে না সে বলবে যে আমি আবোল তাবোল শব্দ করছি, কিন্তু যে বাংলা বুঝে তার ব্রেইনে গিয়ে আমার কথাগুলো আঘাত করবে এবং আমি কি বলছি তারা বুঝতে পারবে। তো এটা আরেকটা কোড, ল্যাঙ্গুয়েজ হলো আরেকটা কোড।
এবং ল্যাঙ্গুয়েজ যে কোড, এটার নাম হলো মিম, এমইএমই। তো ঠিক যেভাবে জেনেটিক্স আমরা শিখবো এবং জীবনের প্রবাহ আমরা শিখবো জেনেটিক্স এর মাধ্যমে, ঠিক সেভাবে কালচারকে আমরা শিখবো ম্যাথমেটিক্স এর মাধ্যমে, ম্যাথমেটিক্স। এই 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 উপমাটা এবং এই রিলেটেডনেসটা আনা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি আমি একটা কথা বলি, যেমন আমি আমি যেমন বললাম, জলে জলে চুন তাজা, তেলে চুল তাজা। বা আমি বললাম, যদি যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ। এটা একটা খনার বচন, এটা 1000 বছর ধরে আছে, এটা কেউ লিখে রাখে না। অথবা আমরা রবীন্দ্রনাথের আমি আপন মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, এটা সবাই শিখতেছে, সবাই রিপিট করতেছে, মা ছেলেকে শিখাচ্ছে, ছেলে তার ভাইকে শিখাচ্ছে। বংশানুক্রমে এই ধন্য রাজার পূর্ণ দেশ কথাটা 1000 বছর ধরে চলে যাচ্ছে। এটা কেন চলছে? বিকজ এটা একটা মিম। ঠিক যেভাবে আমার ডিএনএ আমি আমার ছেলেকে দিচ্ছি, ছেলে তার ছেলেকে দিবে, এইভাবে বংশানুক্রমে যেভাবে জিন প্রবাহিত হচ্ছে, ঠিক সেভাবে আমাদের ব্রেনের কথাগুলা, এই এই মিম গুলা বংশের পর বংশ, জেনারেশন, এটা ভার্টিক্যালি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে প্রবাহিত হচ্ছে। এই দুইটা খুব রিলেটেড। এবং আমি এখানে 6 ঘন্টায় যে কথাগুলা বলবো, আজকে 2 ঘন্টা, পরবর্তী 2 ঘন্টা, 2 ঘন্টা, যে যে স্টোরিটা জেনেটিক্স এর আমি কভার করবো, এটা নর্মালি একটা বড় বড় ইউনিভার্সিটিতে 60 আওয়ার্সে কভার করবে, তারও বেশি, 100 আওয়ার্স লাগবে এটা বলতে। কিন্তু আমি 6 ঘন্টায় কভার করব, এবং এই কারণে আমাকে এক ধরনের তোমাদের প্রতি একটা প্ররোচনা তৈরি করতে হবে। এখানে সবকিছু আমি বলতে পারবো না। এখানে আমি ইঙ্গিতময় ভাবে যেমন একটা কনটেক্সট তৈরি করব, আমি এক ধরনের প্রভোকেশন, প্রভোক বলে ইংরেজিতে, যে একজনকে একটা কিছু করার জন্য একটা খুঁচা দেওয়া। তো এটা হচ্ছে জেনেটিক্স শিকার একটা খুঁচা দেওয়ার একটা ক্লাস, কারণ 6 ঘন্টায় খুঁচা দেওয়া কিছু, বেশি কিছু করা যাবে না। তো আমি কিভাবে জিন এবং মিম রিলেটেড, এটার জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট সাজেস্ট করবো। এখন এটা তোমাদেরকে বলে দিব, এটা আগামীকাল আমরা এটা এটা কি হলো এটা শুনতে পারবো। এই কারণে করব যে জেনেটিক্স এর এক্সপেরিমেন্ট করার আমাদের কোনো সুযোগ নাই, আমাদের ল্যাব নাই। তোমরা যারা এই কোর্সে সাইন আপ করেছো, তারা ভবিষ্যতে আমার আমার ল্যাবরেটরি যেখানে আমার গ্রামে, সেখানে কর্নের মেইজের মাধ্যমে, রাইসের মাধ্যমে আমরা কি জেনেটিক্স করি, তোমরা এসে সেখানে যুক্ত হতে পারবে ভবিষ্যতে। আজকে আমি এটার এক ধরনের দাওয়া দিয়ে রাখলাম। কিন্তু ম্যাথমেটিক্স এর একেবারে জেনেটিক্স এর সাথে সঙ্গতিপূর্ণ যে উপমাটা আমি হাজির করলাম, সেটা কিভাবে কাজ করে। যেমন একটা জেনেটিক্স এর একটা ATGC তে একটা জিনিস লেখা আছে, এটা এক্সিকিউট করলে একজনের চুল কোঁকড়া হবে আর একজনের চুল স্ট্রেইট হবে। আমরা দেখতে পাই কোঁকড়া চুলের মেয়েরা আছে, স্ট্রেইট চুলের মেয়েরা আছে, বা অনেক সময় কোঁকড়া চুলের মেয়েরা গিয়ে পার্লারে তাদের চুলকে স্ট্রেইট করে। এই কোঁকড়া চুল আর নন কোঁকড়া চুল, স্ট্রেইট চুল, এই দুইটাকে আমরা জেনেটিক্সে বলি দুইটা অল্টারনেট ফর্ম। এটাকে আমরা জেনেটিক্সের ভাষায় বিগ সি এবং স্মল সি বলতে পারি, যদি আমরা একটা সংকেত ব্যবহার করি। সো সি ফর কার্লি, বিগ সি, যে তার চুলটা হলো কার্লি, কারণ প্রথমে মানুষের চুল কার্লি ছিল। তারপর ছোট সি, ওইটা নষ্ট হয়ে গেল, ওইটা হয়ে গেল ছোট সি, ওইটা হলো স্ট্রেইট, মানে কার্লি না, কার্লি মাইনাস। তো একটা প্রোটিন থাকে চুলের মধ্যে, একটা প্রোটিন থাকে, ওই প্রোটিনটা, প্রথমে আমি একটা একটা বলে নেই যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। ডিএনএ হচ্ছে কোড, কোডটা একটা মেসেঞ্জার বানায়, সেটা হচ্ছে আরএনএ। আর সেই আরএনএ থেকে হয় প্রোটিন, প্রোটিনটা হচ্ছে আমাদের লাইফের অংশ, আমাদের চুলের কোঁকড়া হবে কি কোঁকড়া হবে না, এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এবং এই যে ক্যারাটিন, চুলের যে প্রোটিন, এটার একটা স্ট্রাকচার একরকম হলে চুলটা কার্লি হয়। কাজেই কার্লি চুল অথবা স্ট্রেট চুল হচ্ছে দুইটা জেনেটিক্সের দুইটা ব্যাপার। এটা যেমন একটা রেসিপি লেখার মতো, এটা যেমন একজন বললো যে কিভাবে ডাল বানাবে, কিভাবে ভর্তা বাগার দিবে, কিভাবে পেঁয়াজ ভাজি করবে, এই টাইপের একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের ফলে এক এক মানুষ এক এক রকম হচ্ছে, তার চুল একরকম হচ্ছে, তার চামড়ার রংটা সাদা হচ্ছে না কালো হচ্ছে, পিগমেন্ট থাকার ফলে বা না থাকার ফলে। এই জেনেটিক প্রোগ্রামের কারণে এটা হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, এটা হলো একটা মিম। তো তোমাদের এক্সপেরিমেন্টটা হলো, তোমরা বাড়িতে গিয়ে 10 জন দাঁড়াবে পাশাপাশি, এবং যে কোনো একটা মিম, এই আমি যে মিম গুলা বলছি, যেমন একটা গানের লাইন হলো একটা মিম, ধন্য রাজার পূর্ণ দেশ হলো একটা মিম, এগুলা ব্যবহার না করে তোমাদের মতো করে
10 জন দাঁড়াবে এবং লাইনে 1 নম্বর যে আছে সে একটা কথা, এইরকম একটা মিম তার পাশের জনকে বলবে, আস্তে আস্তে বলবে, ফিস ফিস করে বলবে। এইভাবে হতে 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 10 নম্বর জন যখন ফাইনালি হবে তাকে জিজ্ঞেস করবে যে সে কি শুনলো। মানে এটা 10 জনের মধ্য দিয়ে এই মিমটা সংক্রামিত হয়ে ফাইনালি কি হবে, এটা তোমরা একটু এক্সপেরিমেন্ট করে নিও। প্রথমে মিমটা তুমি অবশ্যই জোরে জোরে বলবে না, তাহলে তো সবাই শুনে যাবে। একমাত্র কানে কানে ফিস ফিস করে বলবে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে এই কানে কানে বলার কারণে, 10 বার বলার কারণে যেমন 10টা জেনারেশন হলো, এই কথাটা কিভাবে বদলাবে, ফাইনালি কি দাঁড়ায়। তোমরা প্রত্যেকে যদি সম্ভব হয়, মানে এটা টিডিয়াস কিছু হয় যদি এটা করার দরকার নেই, বাট যদি পারো তাহলে এই গেমটাকে বলে চাইনিজ হুইসপার। এটা একটা পার্টি গেম। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ সবাই স্যার, কি আমরা শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। ওকে। জি ইয়েস কারণ স্যার, আমি শোনা কিন্তু যাচ্ছে। বলেই যাচ্ছি অনেকে মিউট আছে। I need to have some feedback from 1 or 2 people that you can hear me. সবাই শুনতে পাচ্ছ মোটামুটি? হ্যাঁ, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে। স্যার তো শোনা প্লিজ যাচ্ছে। প্লিজ তোমরা গুগল করে দেখবে চাইনিজ হুইসপারটা কি, এবং একটা চাইনিজ হুইসপারের গেম খেলবে। চাইনিজ হুইসপারটা একেবারে জেনেটিক্স বোঝার জন্য অত্যন্ত জরুরি। যে একটা একটা কথা, একটা মিম, একটা গানের কলি, যেটা জোরে বলা হবে না কিন্তু পিস পিস করে একজন থেকে আরেকজনের কানে যাবে, এবং 10 জনের মধ্যে পাস করার পরে এটা কি দাঁড়াবে এবং আগে এটা কি ছিল, এই দুইটা একটু নিয়ে আসবে আগামী ক্লাসের জন্য। তো এইখানে এই মিমের কনসেপ্টটা দিল রিচার্ড ডকিন্স, সেটা খুব পাওয়ারফুল। এইখানে আমি আগেই ব্যাপারটা বলিনি, কালকে আমরা আরো খোলাসা করব তোমরা যখন নিয়ে আসবে। এখানে হচ্ছে যে একটা মেসেজ বদলে যাবে, ঠিক যেভাবে জিন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়। যেমন একজনের কুকড়া চুল আছে, মায়ের থেকে ডটারের কাছে যাবে, ডটার থেকে তার ডটারের কাছে যাবে, যেতে যেতে এই যে এটা রেপ্লিকেটেড হবে সেলের ভিতরে, এটা ভুল হয়ে যাবে, ভুল হয়। এবং ভুল হলে হবে কি, ওই কুকড়া চুলটা আরো বেশি কুকড়া হয়ে যাবে, নাহলে স্ট্রেট হয়ে যাবে। এটাকে বলে মিউটেশন। সো জেনেটিক্স এর ব্যাপারগুলো কি, প্রথমে একটা জিন থাকবে যেটা একটা রেসিপি। এটা অতি সাধারণ, এটা এত খটোমটো বিজ্ঞান না। এটা যেমন ডাইল কিভাবে বানাতে হবে, ডাইলে কিভাবে বাগান দিবে, কিভাবে ঘুটবে, এই টাইপের একটা রেসিপি। তো এই রেসিপির শেষে তো ফুড হবে না, আমাদের অবয়ব হবে, আমাদের চামড়া হবে, আমাদের আমাদের চুল হবে। কিন্তু এই যে ট্রান্সমিশন হবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এটাতে ভুল হবে। এবং এই ভুলটাকে আরেকটা শব্দ হলো ভেরিয়েশন, মানে জিনের কোডটা বদলে যাবে। কুকড়ানোটা বদলে স্ট্রেইট হবে, নাহলে আরো বেশি কুচকে যাবে। কুচকানোর তো শেষ নাই। আফ্রিকান কোনো মাছকে যদি তোমরা ছবি দেখে থাকো, দেখবে যে এত কুচকানো চুল, যে চুলটা একেবারে বলের মতো কুচকে গেছে। তো কুকড়ানো চুলের অনেক, মানে যেটাকে আমরা জেনেটিক ভেরিয়েশন বলি, এটা হতে পারে। তো এটার কারণে মানুষ কিন্তু লক্ষ বছর ধরে এটা দেখে আসছে। আজকে আমরা যে জিনিসটা খাবার করি, হ্যালো স্যার। স্যার মেবি মিউট হয়ে গেছে। ও স্যার, আপনি সামহাও ডিসকানেক্ট বোধ হয়ে যাচ্ছে স্যারকে। ও হ্যাঁ, আচ্ছা স্যারকে একটু ঠিক আছে, বোধ হয় ডিসকানেক্টেড হচ্ছে। ঠিক আছে, আমরা একটু একটু ওয়েট করি, জি। দেখি যে একটু খেয়াল খেয়াল রেখো যে জি। স্যার ওয়েটিং রুমে চলে আসে কিন্তু। হ্যাঁ স্যার, আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন জি স্যার। হ্যাঁ ডিসকানেক্টেড স্যার, জি হয় আপনি মিটিং নাই আর কি। আপনার ল্যাপটপ ঠিক আছে নি? আপনার ল্যাপটপ ঠিক আছে নি, অন আছে নি? আপনার তো হুন্ডার না, আপনারা দেখান না অন, হঠাৎ আউট হয়ে গেছে। ও আবার জয়েন করুক, জি জি। ঠিক আছে, হ্যাঁ সরি, হ্যাঁ না ইটস ওকে। তা তা আমি জি ওই ওই স্লাইডে নিয়ে যাই, স্যার জি। জয়েন
এটা হয় তো, জুমের তো এটা একটা ইন পার্সন এবং জুম ক্লাসের এই একটা বড় অসুবিধা। এখানে আজকে যারা আছেন তারা তো প্রায় বেশিরভাগই স্টুডেন্ট, আমি দেখেছি যখন রেজিস্ট্রেশন লিস্ট দেখলাম। ইউনিভার্সিটি অথবা কোনো প্রতিষ্ঠান, এগ্রিকালচারাল কোনো ইনস্টিটিউট, এখান থেকেও বোধহয় কয়েকজন জয়েন করেছে। তো নিশ্চয়ই এটা পরবর্তীতে আমরা একটু পরিচিত হয়ে নেব। স্যার স্যার জয়েন করছেন, আমি দেখি স্যার। স্যার আপনি আনমিউট করে এখন কথা বলে দেখতে পারেন আমরা শুনতে পাই কিনা ঠিক মতো। হ্যালো। হ্যাঁ জি স্যার, এখন শুনতে পাচ্ছি আপনাকে। ওকে ওকে, এখানে অনেক বাটন আছে, আমি কোনটা টিপতে গিয়ে এনিওয়ে। সো আমি কতক্ষণ, আমাকে কি, কোন স্টেজে আমি ছিলাম? ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড প্লিজ। হ্যাঁ জি স্যার। স্যার ওই যে চাইনিজ মিমের যে প্রসঙ্গটা ছিল, চাইনিজ হুইসপার যেটা, হ্যাঁ, চাইনিজ হুইসপারের ব্যাপারটা তো সবাই বুঝে গেছে কি হ্যাঁ করতে জি হবে, স্যার। এবং তাই না? আপনি ওই যে চুল যে খুব কালো হয়, মানে কার্লি হয় যেটা, ওভার জেনারেশন, অবশ্যই অবশ্যই, এবং লক্ষ ওই বছর ধরে জায়গাটা। মানুষ এটা, হাজার বছর ধরে মানুষ এটা নোটিস করেছে, কিন্তু আমরা জেনেটিক্স এর কোর্সে গেলে শুনি যে এটা ডারউইন বলেছে বা মেন্ডেল বলেছে। ডারউইন বলেছে 1870 সালের দিকে, তার আগে হাজার বছর ধরে মানুষ এটা নোটিস করেছে, যে মানুষ বংশগতিটা নোটিস করেছে। এবং আমরা এই প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স নিয়ে আজকে কিছু কথা বলবো। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। ওকে, তো প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স সম্বন্ধে বলতে গেলে আমি এখানে মোটা দাগে তিনজন ব্যক্তির কথা বলবো। এটার মানে না যে আর কেউ ছিল না, বাট এরা খুব অবভিয়াসলি জেনেটিক ভেরিয়েশনের কথা বলেছে, যেটা আমাদের ওয়েস্টার্ন টেক্সট বুকে নাই। এর এক নম্বর হলো আল জাহিজ। যে কেউ গুগল করলে জানতে পারবে যে জাহিজ ন্যাচারাল সিলেকশন ভেরিয়েশন নিয়ে অনেক কথা বলেছে, এবং অনেকের ধারণা যে আল জাহিজের আইডিয়া ডারউইনকে প্রভাবিত করেছে। ডারউইন নিজেও আরবি ভাষায় খুব বড় স্কলার ছিলেন, উনি আরবি বই টই পড়েছিলেন। এটা আমি তোমাদের মাথায় এটা দিতে চাই যে তিনজন প্রধান ব্যক্তি, একজন হলো জাহিজ, আরেকজন হলো আল টুসি, আরেকজন হলো খালদুন। তারা ডারউইনের অনেক আগে, এখন যেটাকে ডারউইনিজম বলে বা মেন্ডেলিজম বলে, নট সো মাচ মেন্ডেল বা ডারউইনের কথা বলেছে। নেক্সট স্লাইড প্লিজ। এটা তোমরা একটু দেখে নিবে, এই স্লাইড গুলো সবাই পেয়ে যাবে। সো তিনটা টাইটানিক পার্সন প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স এর, আল টুসি, খালদুন এবং জাহিজ। নেক্সট স্লাইড। ইবনে খালদুন, very important person, all of you should look up ইবনে খালদুন। এখানে ইবনে খালদুনের কথা বলতে গেলে 2 ঘন্টা চলে যাবে, কাজে আপনি ইবনে খালদুনের কথা বলবো না। আল মুকাদ্দামা বলে ওনার খুব পাওয়ারফুল বই আছে। আমি এত কথা এখানে এই কারণে বলছি যে এই সমস্ত ব্যক্তিকে ওয়েস্টার্ন এডুকেশনের কারণে, এবং যেহেতু ওয়েস্টার্ন পিপল ইউনিভার্সিটি গুলো সেট আপ করেছিল কলোনিয়াল টাইমে, যেখানে তারা আরব ল্যান্ড বা আমাদের ল্যান্ড দখল করেছিল, তো আমাদের যে আমাদের যে ইতিহাস, আরবদের ইতিহাস, ভারতীয়দের ইতিহাস, এশিয়ান ইতিহাস, এটার মধ্যে যে বিজ্ঞান আছে এটা তারা চেপে গেছে, এটা বলে নাই। যে কারণে আমাদের টেক্সট বুকে এটা কখনোই ছিল না, আর টেক্সট বুক রিফর্ম করে যে এটা ঢুকাবে, তারা ঢুকায় নাই। কিন্তু আমেরিকার, আই ক্যান টেল ইউ, দ্য হাইয়েস্ট মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি গুলোতে ইবনে খালদুনের চর্চা হয়, এবং আল মুকাদ্দামা বলে তার বিখ্যাত বই রয়েছে। সেখানে উনি এসেনশিয়ালি এভলিউশনের যে আইডিয়া গুলো আমরা এখন ডারউইনের মধ্য থেকে শুনি বা শুনতে শুনতে অভ্যস্ত, এগুলো ইবনে খালদুন ডারউইনের 500 বছর আগে বলেছে। নেক্সট ওয়ান। আরেকজন ভেরি ইম্পর্টেন্ট হলে আল টুসি। উনি তো একদম ডিরেক্টলি বলেছে সিম্পল অর্গানিজম কি করে ইভলভ ইন্টু মোর কমপ্লেক্স অর্গানিজম। এগেইন, এই মুহূর্তে এই ক্লাসে এটা বেশি ডিটেলস বলার সুযোগ নেই, বাট একটা প্রিপ্রিন্ট রয়েছে যেটা মুশতাকের কাছে রয়েছে। মুশতাক, আমি বোধহয় ফাইনালি একটা প্রিপ্রিন্ট দিয়েছিলাম যেখানে এই পুরো ব্যাপারটা রয়েছে, এটা সবার কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ জি as স্যার। as
কাইন্ড অফ এ প্রি ডারউইনিয়ান আইডিয়া। 2 নম্বর জিনিস যেটা আমি বলবো মোটা দাগে, সেটা হচ্ছে এজ ইউ নো মোস্ট জেনেটিক্স হয়েছে যখন আমরা ক্রপ গুলোকে ডোমেস্টিকেট করেছি। আমাদের যে হাজার জাতের ধান, চিনিগুড়া, কালিজিরা, বাসমতি, সমুদ্র ফেনা, অসংখ্য নাম রয়েছে, আমি এগুলো বারবার বলছি, আজকাল অনেকে ইউটিউবে দেখবে। এগুলা হয়ে গেছে 2010, অনেকে বলে 10,000 বছর আগে এগুলো চলে এসেছে। মানে এগুলা কি করে আসলো? এগুলা যে যে জানে এগুলো সম্বন্ধে, তারা জানে যে একজন যে জেনেটিক্স জানে না, সে তার পক্ষে এগুলা প্রিজার্ভ করা অসম্ভব। তারা ভ্যারাইটি গুলা মিক্স করে ওরা হারিয়ে যেতে দেয়নি প্রাচীন মানুষ, এগুলাকে সংরক্ষণ করেছে। তো ছোট দানাকে যে ছোট দানা আলাদা লাগাতে হবে, বড় দানার সাথে মিশানো যাবে না, এটা তো মানুষ জানতো। মানে লাইক লাইক বিগেটস লাইক, জেনেটিক্স এর যে আইডিয়াটা, যে বাবার মতো হবে বাচ্চা, বাচ্চা হবে তার মতো, এগুলো তো মানুষ জানতো। এটার জন্য ডারউইনের দরকার হয় নাই। এটার প্রমাণ হলো যে ক্রপ ডোমেস্টিকেশন হয়েছে হাজার হাজার বছর আগে। 2 নম্বর হচ্ছে আমাদের যে প্যাট গুলা, অ্যানিমেল গুলা, এগুলা কোথা থেকে আসলো? বনের হিংস্র যে উলফ গুলা ছিল, এগুলা থেকে বের করে এনেছে মানুষ ডোমেস্টিক ডগকে। হাজার জাতের ডগ আছে, এমন সব ডগ মানুষের সঙ্গ পছন্দ করে, হাজার হাজার কুকুর রয়েছে যারা মানুষের সাথে থাকে। এই ডোমেস্টিকেশন জেনেটিক্স এর নলেজ ছাড়া অসম্ভব হয়। কাজে এগুলাকে আমাদের জেনেটিক্স এর অংশ হিসেবে দেখতে হবে, যদি এগুলো টেক্সট বুকে নাই। আমি সবাইকে আহ্বান জানাবো যে ক্রপ ডোমেস্টিকেশন, বার্ড ডোমেস্টিকেশন, যেমন পায়রার সাথে মানুষ থাকে, যেখানে মানুষ বাসা বাঁধে সেখানে কবুতররা আসে। কবুতর এবং মানুষের একটা কোএভলিউশন হয়েছে। কবুতর এবং টিয়া পাখির একটা কোএভলিউশন, মানুষ এবং টিয়া পাখির কোএভলিউশন হয়েছে, মানুষ এবং শালিকের কোএভলিউশন হয়েছে, অনেক ময়না পাখি এগুলো রয়েছে। তো বার্ডকে আমরা ডোমেস্টিকেট করেছি, বার্ডের জেনেটিক্স প্রাচীন মানুষ জানতো। আমরা অ্যানিমেল গুলাকে, গার্হস্থ্য অ্যানিমেল যেগুলা, এগুলাকে বনের পশুর থেকে এনে পোষ মানিয়ে তাদের জেনেটিক্স কে আমরা ব্যবহার করেছি, এক ধরনের অ্যাপ্লাইড জেনেটিক্স হয়েছে। আর ফাইনালি আমাদের যে শস্যগুলো, আমাদের যে ফ্রুট গুলা, এগুলো আমাদের প্রাচীন মানুষ যারা ছিল তারা জেনেটিক্স এর মাধ্যমে তারা পৃথিবীর এক অংশ থেকে আরেক অংশে নিয়ে গেছে। আমাদের সিলেট থেকে কমলা লেবু সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমাদের মানুষ এক সময় কমলা লেবুর জেনেটিক্স জানতো, কিন্তু এখন আমাদের পরিচয় হয়েছে আমরা দুর্ভিক্ষের দেশ। আমরা যে জেনেটিস্ট ছিলাম এক সময়, এবং আমরা যে পৃথিবীতে কমলা লেবু উপহার দিয়েছিলাম, এই কথা জেনেটিক্স এর কোনো বইয়ে লেখা নেই, কিন্তু এইখানে যে জেনেটিক্স এর সূচনা হলো, এইখানে এটা বলতে হবে। আমরা এক ধরনের নতুন সচেতনতা তৈরি করব জেনেটিক্স এর মাধ্যমে। নেক্সট স্লাইড। এখন আমি ডারউইনের প্রসঙ্গে আসি। তো ডারউইন কিন্তু জিনকে ব্যবহার করেন নাই, যদিও একদিক দিয়ে জিন কথাটা ব্যবহার করেছেন। উনি যা করছিলেন এটার নাম দিয়েছিলেন প্যানজেনেসিস। প্যানজেনেসিস এই কথাটা সকলের জানা উচিত। এটা উনি নিজে যেহেতু আরবি জানতেন, এটা টুসি না, এটা ডারউইন। আসলে এখানে টুসির নাম হয়ে গেছে, এটা ডারউইন। তো ডারউইন আমার মতে, এবং এটা আজকাল অনেকে বলছে, যে প্রাচীন যে আইডিয়া গুলো ছিল এগুলা উনি জানতেন। এগুলা থেকে উনি অবশ্যই সব থেকে ভলিউমিনাস কাজ করেছেন, তাই না? আমরা কবিতা বললেই রবীন্দ্রনাথের কথা বলি, কারণ রবীন্দ্রনাথ সব থেকে বেশি কবিতা লিখেছে, সবচেয়ে সুন্দর কবিতা লিখেছে। বাট রবীন্দ্রনাথের আগেও বাংলা কবিতা ছিল। ঠিক একই রকম ডারউইনের আগেও ডারউইনিয়ান আইডিয়া গুলা ছিল, এক ধরনের ডিফিউজ ভাবে ছিল। উনি একেবারে জাহাজে চড়ে সারা পৃথিবী গিয়েছেন, বেগলস বলে একটা জাহাজে সারা পৃথিবীতে গিয়ে কি একটা অ্যানিমেলের ভেরিয়েশন হচ্ছে এগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। অরিজিন অফ স্পিসিস বলে একটা বই আছে, সকলের পড়া উচিত। অন্তত কিছু অংশ অরিজিন অফ স্পিসিস থেকে সবাই পড়বে এই কোর্সে। তো ডারউইন যেটা বলেছেন, যে উনি গ্যালাপাগোস আইল্যান্ডে, বিশেষ করে ইকুয়েডরের কাছে, সেখানকার অ্যানিমেল গুলার যে রূপান্তর, সেগুলা দেখে ওনার মাথায় বিভিন্ন আইডিয়া এসেছে। নো ডাউট হেল্প বাই আদার পিপল, যেমন আলটুসি, গুগল করে দেখবে যে এই টাইপের কথা আগে বলেছে। তো উনি সব থেকে কম্প্রিহেন্সিভ বলেছে, উনি বিশাল বিশাল বই লিখেছে। এখন সায়েন্টিফিক ওয়েস্টার্ন মেথড যেটা বলা হয় সেটা উনি ফলো করেছে। উনি পার্ট অফ দ্য ওয়েস্টার্ন এম্পায়ার ছিল। উনি এক ধরনের রুলিং ক্লাস থেকে এসেছিল। ওনার কথা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পেয়েছে, এবং পুরা এই যে এভলিউশনারি বায়োলজিটাকে এক ধরনের ডারউইনিজম বলে নাম দিয়ে দেওয়া হয়েছে।
এটা ঠিক ফেয়ার না, কারণ এভলিউশনারি যে জিনিসের যে রূপান্তর ঘটবে, জীবিত বস্তু একটা শেপ থেকে আর একটা শেপে রূপান্তর হবে, এটা নিয়ে অ্যাডাপ্টেশন বা এটা বিভিন্ন নামে এগুলা ছিল। আমি বললাম যে আমি এক্ষুনি বললাম প্রাচীন মানুষ জানতো, যে কারণে ক্রপকে ডোমেস্টিকেট করতে পেরেছে। কিন্তু আমরা এখন যদি এখন অক্সফোর্ড কেমব্রিজে যাই, আমেরিকাতে যাই, ওয়েস্টার্ন ইনস্টিটিউশনে যাই, তখন বলা হবে যে দিস ইজ ডারউইনিজম, ডারউইনই প্রথম বলেছে। কিন্তু এই কোর্সে আমরা এটা ইমিডিয়েটলি মেনে নিব না, আমরা প্রাচীন প্রি ডারউইনিয়ান আইডিয়া গুলোরও আমরা সন্ধান করব। নেক্সট স্লাইড। ওকে, তো এই মুহূর্তে আজকের কোর্স, আজকের যে যে ব্যাপারগুলা, সেখানে আমরা যে যে জিনিসগুলা ইন্ট্রোডিউস করতে চাই সেটা হচ্ছে যে আমরা আমরা মেন্ডেল কিছুটা আজকে নিয়ে নেব, এবং আমাদের যে বিভিন্ন ভিডিও রয়েছে, আমি মুশতাক, আমি কতগুলো ভিডিও ফরওয়ার্ড করেছিলাম যেখানে যেখানে কর্নের কনটেক্সটে মেন্ডেলিয়ান আইডিয়া গুলো প্রেজেন্ট করা হয়েছে। এগুলো কি কোনোভাবে দেখানো যাবে? হ্যাঁ জি স্যার, দেখানো যাবে। আমি একটু যাচ্ছি। আমার একটা ভিডিও যেখানে আমি কর্ন জেনেটিক্স ইন্ট্রোডিউস করছি, ওইটা হ্যাঁ জি যদি স্যার। দেখানো যায় তাহলে ওইটা কয়েক মিনিট চলুক, তারপরে আমি মেন্ডেলকে একটু প্রেজেন্ট করতে পারবো। ওকে, ঠিক আছে। কর্নের যেটা ছিল ইউজিং বাংলাদেশি মেজ, তাই না স্যার? এটা হ্যাঁ, বাংলাদেশি বাংলাদেশি বাংলায় আমি বলছিলাম। বাংলাদেশি মেজ, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা খুব সহজভাবে জেনেটিক্স বা জিন তত্ত্ব, জিন বিজ্ঞান, জেনেটিক্স, এই জিনিসটা শিখিয়ে দেওয়া আমাদের। এবং এটা আপনারা সবাই জানেন যে এটা বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট। এটা কি সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ স্যার, আমি শেয়ার করিনি এখন। জেনেটিক্সের যেভাবে ওকে ওকে, হ্যাঁ এটাই এটাই হয়েছে, এটা খুব সিম্পল। আমরা মেন্ডেলের কথা জানি, এক্সপেরিমেন্ট করে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে বংশগতির যে সূত্রগুলো উনি বের করতে পেরেছেন খুব সহজে। তো এখন যদি আমরা স্কুল কলেজের দিকে তাকাই, কোন জায়গা থেকে আমি আমি 30 সেকেন্ড। ইয়েস, আমরা খুব সহজভাবে জেনেটিক্স বা জিন তত্ত্ব, জিন বিজ্ঞান, জেনেটিক্স, এই জিনিসটা শিখিয়ে দেওয়া। এবং এটা আপনারা সবাই জানেন যে একটা বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো জেনেটিক সায়েন্স। এবং জেনেটিক্স এর যেভাবে জিনিসটা শুরু হয়েছে, এটা খুব সিম্পল স্টাডির মাধ্যমে। যেমন আমরা মেন্ডেলের কথা জানি, মেন্ডেল টি বা মটরশুটির এক্সপেরিমেন্ট করে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে বংশগতির যে মূল সূত্রগুলো উনি বের করতে পেরেছেন খুব সহজে। তো এখন যদি আমরা স্কুল কলেজের দিকে তাকাই, দেখতে পাই যে জেনেটিক্স নিয়ে এখন মানে বায়োলজির যে মূল ফাউন্ডেশন, এটা নিয়ে লেখাপড়া খুব কম। এবং এটা হওয়া উচিত ছিল না, কারণ আমাদের দেশে মেন্ডেল যেমন উদ্ভিদের মাধ্যমে, প্লান্ট সায়েন্সের মাধ্যমে এই নীতিগুলো এস্টাবলিশ করেছেন। পরবর্তীকালে বারবারা ম্যাকক্লিনটকের ভুট্টাকে স্টাডি করে উনি নোবেল প্রাইজও পেয়েছেন। সো এটা খুব সহজভাবে হওয়া উচিত ছিল আমাদের দেশে। তা আমরা প্রথাগত যে শিক্ষা আছে স্কুল কলেজে সবাই যাচ্ছে, এটার সাথে পরিপূরক হিসাবে আমরা বায়োলজির কনসেপ্ট গুলো এবং আমরা জেনেটিক্স কে স্টাডি করার জন্য আমরা বেছে নিয়েছি ভুট্টা অথবা কর্ন, অনেকে বলে মেইজ। তো আমরা একটা ভুট্টার একটা কার্নেল, একটা কব যেটাকে বলে, এই কবের মধ্যে এই ভুট্টার দানাগুলো আছে, যেখানে এটা সম্পূর্ণ সাদা। এটা হচ্ছে সম্পূর্ণ সাদা ভুট্টা, এবং রঙের একটা ব্যাপার আসছে, এটাতে আমি খুব তাড়াতাড়ি বলবো। তো এটা দেখে নেন যে এটা সাদা। আবার এই ভুট্টাটা যেমন সম্পূর্ণ হলুদ, এই ভুট্টাটা হলুদ, এটা সাদা নয়, এটা হলুদ। এটা হয়তো মার্কেটে বেশি দেখা যায়। এখানে আরেকটা ভুট্টা আমরা খুঁজে পেয়েছি আমাদেরই আদিবাসী সম্প্রদায় চাকমাদের জুম চাষের কারণে তারা এটা বংশ পরম্পরায় করছেন শত শত বছর। এটা হচ্ছে লাল ভুট্টা।
এখানে রয়েছে কালো ভুট্টা রঙের বিভিন্ন পর্যায়ে, এখানে দেখতে পাচ্ছেন ভুট্টার কার্নেলের মধ্যে এই কালো রংটা আছে, দেখে এটা কালো। তো এই রংগুলোকে কাজে নিয়ে লাগিয়ে খুব সহজে আমরা কতগুলো এক্সপেরিমেন্ট করতে পারি, যেটার মাধ্যমে আমরা জেনেটিক্স এর যে মূল সূত্রগুলো সেটা আমরা বলতে শিখি। যেমন এই যে সাদা ভুট্টা, এটা আমরা একটা জায়গায় লাগালাম, এখানে সাদা ভুট্টার একটা একটা দানা নিয়ে আমরা লাগালাম এবং সবগুলা ভুট্টা তখন করে সাজাচ্ছি। কারণ এইটাকে রঙিন করার যে জিন গুলা, এই কার্নেলকে কালো কিংবা লাল করে ফেলার যে জিন, সেগুলা এই ভুট্টার মধ্যে নেই, সেজন্য এগুলো সাদা। এটা খুব সহজ ভাবে তো দেখা যাক আমরা এই সাদা ভুট্টা গুলো একটা জায়গায় লাগালাম, আর এটার পাশে লাগালাম আমরা কালো ভুট্টা, জাস্ট লাগিয়ে আমরা অপেক্ষা করছি। তখন হবে কি, এই কালো ভুট্টা থেকে যে যে পলেন বা পুংকেশর আছে, সেখান থেকে পলেন গুলা গিয়ে এই সাদা ভুট্টার যে ফিমেল যে নারী অংশ আছে সেখানে পড়বে, এবং আমাদের আর কিছু করতে হবে না। আমরা জাস্ট এই দুই জাতের ভুট্টা, একটা সাদা কার্নেলের ভুট্টা আর একটা কালো কার্নেলের ভুট্টা পাশাপাশি লাগিয়ে আমরা অপেক্ষা করি। তো এটা একটা স্কুলে হতে পারে, একটা স্কুলের প্রাঙ্গণে হতে পারে, যেখানে আমরা বাচ্চাদেরকে প্রথমে দেখাবো যে এই দেখো সাদা ভুট্টা, এই কালো ভুট্টা, তারপর কার্নেল গুলো আমরা লাগানোর পরে যখন এটা পূর্ণতা পাবে, গাছগুলো বড় হবে, তখন আমরা এই সাদা ভুট্টা থেকে যে গাছটা, ওইটা থেকে আমরা কবটা নিয়ে আসবো। নিয়ে এলে এই এক্সপেরিমেন্টটা আমরা করে রেখেছি। আমরা তখন কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে এইরকম মূলত সাদা বা হালকা হলুদ রঙের যেটা ছিল একটা প্যারেন্ট, আর একটা ছিল কালো, আমরা পাশাপাশি লাগিয়ে দিয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে এটার শরীরে এখন এই কবটার মধ্যে কালো কালো কার্নেল এসেছে। দেখা যাচ্ছে কালো কার্নেল, এটা স্পটেড হয়ে গেছে। কারণ একই রকম ভাবে আমরা যখন অনেক বেশি কালো ছিল সাদাটার, হলুদ, হালকা হলুদ বা সাদাটার পাশে, তখন দেখা গেল যে কালো হয়ে পড়ে গেছে এবং কিছু কিছু হলুদ হয়েছে। তো এটার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এরকম যে এই যে ভুট্টাটা মূলত একদম একেবারে সাদা ছিল, আর এটার মধ্যে কালো এসে পড়েছে। তো এই সাদাটার মধ্যে এই কালো পলেনটা যখন এই কালো হওয়ার জিনটা নিয়ে এসেছে, এই জিনটাকে আমরা বলি ডমিনেন্ট। ডমিনেন্ট হচ্ছে এই কারণে যে যখন একটা হাইব্রিড হবে, যেটার একটা জিন হচ্ছে সাদা আর একটা জিন কালো, তখন এটাকে কালো দেখা যায়। তো এই কালোটা হচ্ছে একটা হাইব্রিড, মানে এটার মাদার প্লান্টে ছিল এরকম হালকা হলুদ, আর যেহেতু পলেনটা নিয়ে এসেছে কালো জিন, তো এখানে দেখা যাচ্ছে কালো হওয়ার জিন। এখন দেখা যাচ্ছে যে এই কালোটা হচ্ছে হাইব্রিড, আর এটা হচ্ছে মূল, যেটাকে ম্যাটার্নাল, যেটা হাইব্রিড। কি পদ্ধতিতে এটা হয়েছে? পদ্ধতি হয়েছে যে বাতাসে পলেন গুলা উড়ে এসে এই মেলের কবের মধ্যে, এখানে এই যে এখানে সিল্ক পলেন পড়েছে, পরে এই কালো কার্নেলটা তৈরি হচ্ছে। তো কালো কার্নেলটা তৈরি হওয়ার পর আমরা যদি এখন এই কালোটা নিয়ে লাগিয়ে দিই, এখন দেখা যাবে যে এই কালোর মধ্যে, যেহেতু মেন্ডেলের সূত্র অনুযায়ী যেহেতু কালোটা হচ্ছে ডমিন্যান্ট আর হালকা হলুদ বা সাদাটা হচ্ছে রিসেসিভ, 4/3 হবে, মানে 1:3 রেশিও। 4/3 হবে কালো আর 1 ভাগ হবে হালকা হলুদ। এবং এটাই এই যে একটা হাইব্রিডকে যখন সেলফিং করা হয়, তখন এরকম একটা 3:1 রেশিও বুঝলে এটা দেখা যাবে যে এরকম একটা 3:1 রেশিও আছে। তো এটা যদি স্কুলের পাশে লাগানো হয় এবং সবাইকে যদি মেন্ডেলের সূত্র বুঝিয়ে দেয়, তার জীবন কিরকম, মেল পার্ট ফিমেল পার্ট এগুলো সব বুঝিয়ে দেওয়া, তখন ছাত্ররা খুব সহজে এই এক্সপেরিমেন্ট গুলা করতে পারবে। তারা ভুট্টার বিভিন্ন রং যে আছে, এই রঙের একটা বায়োলজি বুঝে যাবে। এবং যেমন সাদা ভুট্টা আছে, হলুদ ভুট্টা আছে, আমাদের লাল ভুট্টা আছে, কালো ভুট্টা আছে। এই যে ভুট্টার নানা রঙের যে একটা খেলা আছে, ভুট্টার যে কার্নেল কালার, যে রঙের মাধ্যমে এটা যে একটা রূপ, জেনেটিক্স এর একটা একটা ট্রেট আমরা যেটা বলি, বের হয়ে আসছে। এবং এটাকে বিভিন্ন ভাবে লাগিয়ে যে আমরা শিখতে পারি, এবং শিক্ষার মাধ্যমে আমরা জেনেটিক্স এর সূত্রগুলো তো আবার নতুন করে বুঝতে পারি।
এবং কে জানে হয়তো আমরা নতুন কিছু ডিসকভার, এই ডিসকভারিটাই কিন্তু বারবার ম্যাকক্লিনটক করতে পেরেছিলেন। এবং এই সমস্ত রং গুলাকে কাজে লাগিয়ে উনি জাম্পিং টিম, জাম্পিং টিমের এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ এই কার্নেল কালার, এবং এটার মাধ্যমে এটা কি হয়েছে এটা এক্সপ্লেইন করতে গিয়ে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে রঙিন ভুট্টাগুলো, এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের বাংলাদেশ, এটা আমাদের আদিবাসী এলাকা থেকে সম্পূর্ণ। এগুলা স্কুলের প্রাঙ্গণে লাগিয়ে আমরা জেনেটিক্স এর একটা নতুন ধারা সৃষ্টি করতে পারি, জেনেটিক শিক্ষা, এবং পুরো বায়োলজিক্যাল সায়েন্সেস আমরা এই ভুট্টার মাধ্যমে শিখে নিই। আমার মনে হয় মুস্তাক এটা এখন অফ করে দিতে পারো, আমি একটু আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, বিভিন্ন আচ্ছা, এই পর্যায়ে সবাই আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমি একটু ইন্টারাকশন হলে ভালো, মানে কারো কি কোনো প্রশ্ন আছে, কেউ কি কোনো কমেন্ট করবে, ওইটার সূত্র ধরে আমি তাহলে এগিয়ে যাব। আমার মনে হয় একটু ইন্টারাক্টিভ করলে ভালো হবে এখন। স্যার একজন প্রশ্ন ওয়ালাইকুম করছে। স্যার, আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এখানে ওয়াইল্ড ভ্যারাইটি কোনটা এতগুলো কালারের মধ্যে? ওয়াইল্ড ভ্যারাইটি আগে হচ্ছে এটা খুব ভালো প্রশ্ন। পৃথিবীতে প্রথম ভুট্টা তো আর ল্যাবে হয় নাই, একদম ওয়াইল্ড স্টেজে যখন ভুট্টা ছিল তখন এগুলো সব রঙিন ছিল, বিভিন্ন রঙের, লাল, কালো। এটা প্রাচীন মানুষ সিলেক্ট করেছিল সাউথ আমেরিকাতে। আমাদের দেশে যে হয়েছিল আউশ ধান লাল রঙের ছিল, কালো রঙের ছিল, পার্পল ছিল। ঠিক একইভাবে ভুট্টা তার অরিজিনাল ফর্মে রঙিন ছিল, কালো ছিল, নীল ছিল, লাল ছিল। এবং আমাদেরও আদিবাসীদের কোথা থেকে তারা পেয়েছে আমি জানি না, আমাদের চাকমাদের থেকে আমি অনেক কালার্ড কর্ন কালেক্ট করেছিলাম। তো ধন্যবাদ স্যার। হ্যাঁ, তো বুঝতেই পারো যে এই যে রঙিনটা স্যার ছিল ওয়াইল্ড টাইপ যেটাকে ইশতিয়াক বলে। নামে একজন আরেকটা কথা, প্রশ্ন করতে হ্যাঁ চাচ্ছি। বলো। স্যার ইশতিয়াক নামে একজন আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করো প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আসসালামু জাম্পিং জিন আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার, জাম্পিং জিনের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম স্যার, আমি জিনিসটা বুঝতে হ্যাঁ পারিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, জাম্পিং জিনের কথা এখনো বলিনি, আমি জাস্ট কালারটা ইন্ট্রোডিউস করেছি। আর একটা তো বিষয় হলো স্যার, হুম, হাইব্রিডের সাথে কি স্যার, হাইব্রিডরা কি নিজেরা সেলফিং করতে পারবে? সেক্ষেত্রে কি স্যার ওদের প্রজননটা কি স্যার ইনট্যাক্ট থাকবে কিনা? যদি হাইব্রিড যদি হ্যাঁ ক্রসিং সেলফিং করানো হয়, তাহলে এক্ষেত্রে আমরা যতটুকু শুনেছি যে হাইব্রিডের কোনো সেকেন্ড প্রজনি তৈরি হয় না, যার জন্য আমরা হাইব্রিড রাইস থেকে প্রজনি কালেক্ট করতে পারি না, এর জন্য আমাদের যারা সিড সাপ্লায়ার থেকে ডিরেক্টলি হাইব্রিড সিড নিতে হয় আমাদের। তো যদি হাইব্রিড সেলফিং অবশ্যই। করানো হয়, তো সেক্ষেত্রে কি স্যার ওইখান থেকে স্যার পাওয়া যাবে কিনা স্যার, যে একটা ভাইবেল প্রোজেনি কিংবা একদম টু টু তার মা মা বা বাবার মতো কোনো টাইপ এরকম আসা সম্ভব কিনা স্যার, একটু জানার জন্য স্যার। হুম ধন্যবাদ হুম, স্যার। খুব ভালো প্রশ্ন। তো প্রথমে আমি বলি, জাম্পিং জিনের কথায় আমি এখনো আসি নাই। প্রথমে আমি শুধুমাত্র কার্নেল কালার, এই যে স্ট্রাইকিং 3-4টা কালার আমি কর্নে দেখলাম যে প্রত্যেকটা দানার বিভিন্ন রং হয়, ওই রঙের মধ্যে যখন অসঙ্গতি দেখা দিল, এটা আমি আগামী ক্লাসে কভার করব। এই রঙের মধ্যে যখন বিভিন্ন মাল্টিপল অসঙ্গতি দেখা দিল, বা সাদার মধ্যে যখন রং চলে আসলো একটা কার্নেলে, তখন এটা ইন্ডিকেট করলো যে কিছু অ্যামেজিং জিনিস হচ্ছে, ক্রোমোসোম ভেঙে যাচ্ছে। এবং এইভাবে বারবারা ম্যাকলিনটক শুধুমাত্র কার্নেলের যে রং, যেটা আমি এখন সবাইকে দেখালাম, এই রং দেখেই উনি অনুমান করতে পারলেন যে জিনগুলো জাম্প করতেছে। এটা আমি আজকে যেমন একটা ইঙ্গিত দিলাম যে ভুট্টার জেনেটিক্স কত পাওয়ারফুল। 2 নম্বর হচ্ছে, আমি এখানে যেটা দেখালাম যে একটা সাদা ভুট্টার সাথে কালো ভুট্টা যদি লাগানো হয়, তখন কালো ভুট্টার থেকে পলেন গিয়ে যখন সাদা ভুট্টার উপরে পড়ে, তখন এই সাদা ভুট্টার কার্নেলের শরীরে কালো কার্নেলের জন্ম হয়। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার, এটা বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। তো শুধুমাত্র ওই কালোটা সাদা, সবগুলা সাদা কিন্তু একটা কালো, ওইটা কালো কালো পাশের গাছটা থেকে এসেছে, তার মানে ওইটা হলো হাইব্রিড। এইভাবে একটা হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি হতে পারে বাংলাদেশের গ্রামে, যেখানে সাদা ভুট্টাগুলা হবে মা, ফিমেল, আর কালো ভুট্টাগুলা হবে মেল। এবং গ্রামের ছেলে মেয়েদেরকে বলে দেওয়া হবে যে সাদার শরীর থেকে যখন কালো আনবে, ওইটা আলাদা করো, কারণ ওইটা হবে হাইব্রিড। তো তুমি তখন হাইব্রিডের প্রশ্নে আসলে, তো মনে করো আমরা একটা হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি করলাম গ্রামে এইভাবে, সাদার শরীরে কালো ভুট্টা হলে এটা হাইব্রিড হবে। আমরা একটা কালার সর্টার লাগালাম,
সমস্ত হাইব্রিড গুলাকে আলাদা করলাম। এই হাইব্রিড যখন লাগানো হবে কালো রঙের দানা থেকে, তখন এটা একটা বিশাল গাছ হবে, এটার হাইব্রিড ভিগার হবে, এটা হাইব্রিড মেইজ হবে। কিন্তু এটার বাচ্চাগুলা ওই যে দেখালাম না একটু আগে, বাচ্চাগুলা যখন সেলফ করবে, তখন বাচ্চাগুলো আবার সাদা কালো মিশ্রণ হয়ে যাবে, এটা আইডিয়াল হবে না, পারফেক্ট হবে না। তখন বারবার গিয়ে ওই হাইব্রিড সিড কোম্পানির কাছে গিয়ে ওই হাইব্রিড সিডটা কিনতে হবে, বা আমাদের এই কাল্পনিক গ্রামের যে হাইব্রিড সিড কোম্পানি যেটা মেয়েরা করেছিল, আমাদের কাছে আবার আসতে হবে, আমরা আবার হাইব্রিড সিড বিক্রি করব তখন। এই কারণে হাইব্রিড সিডটা একটা বিরাট বিজনেস, কারণ হাইব্রিড সিডের ফলে উৎপাদন খুব বেশি হয় এবং ফার্মাররা হাইব্রিড সিড বাঁচিয়ে রাখতে পারে না। কাজে এটা একটা হাইব্রিড সিড বিজনেসের জন্ম দেয়। এটা ফার্মারদের জন্য ভালো না, কিন্তু হাইব্রিড সিড ইন্ডাস্ট্রির জন্য ভালো, যে কারণে তোমরা দেখতে পাও বাংলাদেশে অনেক হাইব্রিড সিড বীজ বিদেশ থেকে ইম্পোর্ট করে, কর্নের যে হাইব্রিড। তো আমি এখানে আহ্বান জানাবো, এখানে কোটি কোটি টাকার বিজনেস কিন্তু কর্ন হাইব্রিড। আমাদের যে চিকেন ফার্ম রয়েছে, আমাদের যে পোলট্রি রয়েছে, এগুলো অবাস্তব পরিমাণে হাইব্রিড সিড, ইম্পোর্টেড হাইব্রিড সিড, এটার পরিমাণ বোধহয় 200-300 কোটি টাকার হাইব্রিড সিড আমরা ইম্পোর্ট করি। কিন্তু এই যে রঙিন ভুট্টার যে আমি চেহারা এখানে দেখালাম বা কার্নেল কালার দেখালাম, এইটাকে ব্যবহার করে খুব ইজিলি, এবং আমার কাছে এই মেটেরিয়াল রয়েছে, কেউ যদি হাইব্রিড সিডের একটা কোম্পানি করতে চায় কালারকে ব্যবহার করে, সেটা করতে পারবে। কালারটাকে শুধুমাত্র ব্যবহার করে হাইব্রিড সিডের কোম্পানি করতে পারবে এবং সেই উন্নত মানের হাইব্রিড সিড বিক্রি করে একটা বিরাট বিজনেস তৈরি করতে পারবে। তো আজকের এই জেনেটিক্স এর কোর্সটাও it's an attempt to stimulate this kind of ideas, new ideas, যেটা শুধুমাত্র কর্নের যে অনেকগুলো রং আমি এখানে দেখিয়েছি, কিন্তু এই সমস্ত রঙের কর্ন আমার রয়েছে, আমি এগুলা কৃষকদেরকে নিয়ে ডেভেলপ করেছি। তো তোমাদের সবাইকে বলবো যে জেনেটিক্স তো শিখতেছো, ঠিক আছে, জেনেটিক্স এর সূত্রপাত কিভাবে হয় শিখতেছো, কিন্তু জেনেটিক্স এর কেন্দ্র করে কিন্তু বিরাট একটা ইন্ডাস্ট্রি হতে পারে, হুইচ ইজ হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি ইন কর্ন। আর কোনো প্রশ্ন? প্রশ্ন করলে কিন্তু ভালো হবে, ইন্টারেক্টিভ হবে, আদারওয়াইজ মনে হবে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তো এটা এক ধরনের। সেটাই না, এটাই যে হ্যাঁ কেউ কিন্তু বিভিন্ন রকমের প্রশ্নই করতে পারো। এই যে একটা হ্যাঁ, যে কোনো প্রশ্ন করো, লেট আস টার্ন ইট ইনটু অ্যান আড্ডা, আর কনসেপ্ট গুলো আড্ডার সূত্রে বেরিয়ে আসবে। স্যার স্যার আমার একটু জানার আছে, প্রশ্ন করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা তো এনকারেজ হ্যালো, করতেছি প্রশ্ন। আচ্ছা স্যার, আমি হুম স্যার আমি ওই চট্টগ্রাম থেকে ওই আগের প্রজেক্টের সাথে আছি, আর হলো ওই হ্যাঁ কানাডার ইউনিভার্সিটির সাথে ইকোরিজিয়ন নিয়ে একটা পোস্ট ডক্টরাল প্রোগ্রামে আছি। তো আমার হুম জন্ম স্যার খাগড়াছড়িতে, অতএব ওখানকার আদিবাসীদের ফুড হ্যাবিট বা কর্ন বলেন বা জুম চাষ, এগুলোর সাথে আমি খুব অ্যাক্টিভলি মানে বলেন এক্সপিরিয়েন্সড আর কি। তো আমার প্রশ্নটা স্যার যেটা হচ্ছে সেটা হলো যে বিভিন্ন কালার ভেরিয়েশন গুলো আমি দেখি, এই এটা ঠিক আছে, তবে যেটা বেসিক জানার এখন ওখানে স্যার হার্বিসাইড থেকে শুরু করে অনেক কিছু কেমিক্যাল তো ব্যবহার করে, এই জিনিসগুলো কি ওখানকার যে জুমের অরিজিনাল যে স্পিসিস বলি বা আমরা যেগুলো বলি ওখানকার ভেরিয়েশনে কি কোনো প্রভাব পড়তে পারে? কারণ আমি এই রিসেন্ট গেলাম, গিয়ে কিছু বীজ, বিশেষ করে ধানের যে 5-7টা বীজ পাওয়া যায় এগুলো সংগ্রহের চেষ্টা করলাম, এরা দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলো হয়তো বা ঠিক হচ্ছে না যেটা আগে আমরা পাইতাম, কারণ এটা টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো স্যার আপনি কি এখানে মানে একটু বলবেন কিনা, আমরা যখন হার্বিসাইড জাতীয় ধরনের কিছু কেমিক্যাল ব্যবহার করে থাকি সেটা হাইব্রিডাইজেশনে কোনো প্রভাব পড়ে কিনা স্যার, স্পেশালি জুম বা অরিজিন স্পিসিস গুলাতে? হ্যাঁ, তো থ্যাংক ইউ স্যার। জুম তো আসলে এখন, জুম তো, হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো জুমটা একটা খুব অ্যামেজিং একটা এগ্রিকালচার, যেটা যারা জানে না তাদের জানার জন্য বলি যে একটা জায়গায় জুম চাষ হয়, তখন হারভেস্টের পরে ওই জায়গাটা আবার পুড়িয়ে ফেলা হয়, তাহলে ওরা মুভ অন করে আরেক জায়গায় যায় গিয়ে আবার জুম করে। সো জুম হচ্ছে এক ধরনের নোম্যাডিক অভ্যাস। আমাদের যে সেটেলিং এগ্রিকালচার, একই জায়গায় আমরা রাইস করি, জুমটা এরকম না। তো জুমটা প্রাচীন মানুষ হাজার হাজার বছর ধরে, 15,000, 20,000, 30 বছর আগে, যখন মানুষ বাসা বাঁধেনি, ডোমেস্টিকেটেড হয়নি, সেই সময়কার একটা অবস্থা। সারা পৃথিবী এক ধরনের জুমিয়া ছিল এক সময়, মানুষ যখন মুভ করত।
তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হঠাৎ করে এখানে আধুনিক কেমিক্যাল হার্বিসাইড এগুলো ইন্ট্রোডিউস হয়েছে, এটা তো খুবই খারাপ। আমার যে ক্রপ গুলো আমি 14-15 বছর আগে কালেক্ট করে ফেলেছিলাম, বিদেশ থেকেও এনেছি, এখান থেকেও চাকমারা স্টুডেন্টরা, চাকমা সম্প্রদায়ের আমার স্টুডেন্ট ছিল, তারা পাঠিয়েছে। তো আমি তো কোনো হার্বিসাইড ব্যবহার করি না। আমার কাছে যে বীজ রয়েছে কর্নের, আমি যদি তোমাদের কাউকে দেই, বা আমি তো অবশ্যই চাইবো যে কেউ এই ভ্যারাইটি গুলা নিয়ে আরো লাগাক। তো একটা কবে তো 500-র মতো দানা থাকে, তাই না? কোনো কোনো গাছে 2-3টা কব হয়, তার মানে একটা দানা থেকে 1000 দানা হয়ে যাবে, এটা খুব দ্রুত বাড়বে। আর আমরা তো হার্বিসাইড ব্যবহার করি না। হার্বিসাইডটা একটা চয়েসের ব্যাপার। হার্বিসাইড ব্যবহার আগে করেছিল বলে যে কর্নের মধ্যে হার্বিসাইড ঢুকে আছে, এটা ঠিক না। আমাদের যে কর্ন, এগুলো তো হার্বিসাইড মুক্ত, আমরা তো হার্বিসাইড ব্যবহার করি নাই। হার্বিসাইড যখন হিউম্যান ফুডের জন্য করা হয়, মানুষ বাধ্য হয় আগাছার জন্য করে, কিন্তু এটা করা উচিত না। আমরা হার্বিসাইডের বিরুদ্ধে, আমরা অর্গানিক এগ্রিকালচারের পক্ষে। এবং অবশ্যই আমার এই কর্নকে আমি জেনেটিক শিক্ষার জন্য ব্যবহার করছি, মেন্ডেলিয়ান জেনেটিক শিক্ষার জন্য। এবং এইখানে আমি এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে আবার একটু বলতে চাই, যেহেতু এটা একটা কোর্স, তোমরা বুঝতেই পারলে যে কালো রঙের পলেন এসে যখন সাদার শরীরে পড়ে, তখন ওই পার্টিকুলার কার্নেলটা কালো হয়ে যায়, কারণ ব্ল্যাক ইজ ডমিনেন্ট ওভার হোয়াইট। এই ডমিনেন্ট কথাটা কিন্তু একটা ম্যান্ডেলের একটা কথা, ডমিনেন্স। কি কারণে ডমিনেন্স? বিকজ অরিজিনালি ইট ওয়াজ ব্ল্যাক। একজন স্টুডেন্ট ছিল, অরিজিনালি ইট ওয়াজ ব্ল্যাক। কেউ কেউ বলতে পারো ব্ল্যাক কি করে সাদা হলো? কেউ কি ট্রাই করবে এটার উত্তর দিতে, ব্ল্যাক কি কেন সাদা হলো? নীরবতা শুনতে পাচ্ছি, কেউ ট্রাই করবে? একজন ট্রাই স্যার করো। স্যার ট্রাই করতে মেলানিন পারে। হ্যাঁ, ল্যাক স্যার অফ মেলানিন। হেটারোজাইগাসের জন্য। না, ব্ল্যাক হেটারোজাইগাস তো বটেই, কিন্তু ব্ল্যাকটা মিউটেশন হয়ে গেল আর কি। ব্ল্যাকের যে জিন ছিল, জিনটা নষ্ট হয়ে গেল, মিউটেট করলো, এটাকে মিউটেশন বলে। হ্যাঁ, যেমন ব্ল্যাকটা একটা পিগমেন্ট বানাতো কালো রঙের, ওইটার একটা কোড ছিল, ওই জিনটা বিকল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এজ এ রেজাল্ট ব্ল্যাকনেসটা নষ্ট হয়ে সেখানে সাদা হয়ে গেল, এই তো। হ্যাঁ, কিন্তু ব্ল্যাক আর সাদা যদি আমরা একত্রিত করি, যে হেটারোজাইগাস বানাই, তুমি হেটারোজাইগাস কথা বললে, এখানে খুব ইম্পর্টেন্ট কথা। একটা হেটারোজাইগাস যদি বানাই যেটাতে একটা ব্ল্যাক জিন আছে, একটা হোয়াইট জিন আছে, তাহলে ওই হাইব্রিডটা কি রং হবে বলো তো? ডেফিনেটলি ব্ল্যাকই হবে স্যার। অবশ্যই ব্ল্যাক হবে। ব্ল্যাক খুব আপনি খুব বললেন ভালো। প্রথমে যে ব্ল্যাকটা ডমিনেন্ট সবসময় ছিল, দ্যাটস ওয়াই ওটা হোয়াইটের উপরে ডমিনেন্টই থাকবে। তা ইভেন তো যদি আমরা ফ্যান্টাস্টিক। সেলফিং করতে থাকি হয়তো কোনো এক সময় ব্ল্যাক থেকে যদি হেটারোজাইগাস অবস্থা, কোনো একটা জায়গায় সেলফিং এর সময় যদি হোমোজাইগাসিটি পাই, তাহলে হয়তো ওই কার্নেলের মধ্যে ব্ল্যাক থেকে কোনো এক সময় একটা হোয়াইট আসতে পারে। বিকজ যখন ওই যদি রেসিসিভ অবস্থায় যেহেতু হোয়াইট রয়েছে, তো রেসিসিভ রেসিসিভ যখন হোমোজাইগাস হবে, তখন হয়তো হোয়াইটটার আত্মপ্রকাশ করতে পারে, অথবা স্যার ওই অবস্থায় থাকতে পারে, যদি সেটা সেলফিং সময় না আসে কখনো। ওয়ান্ডারফুল, এটা ক্রমশ একটা জেনেটিক্স কোর্সের মতো শোনাচ্ছে। সো ব্ল্যাক এবং হোয়াইট, এটা জেনেটিক্স এর ভাষায় লিখলে বড় বি আর ছোট বি, এখানে হোয়াইট বলবো না। এই ব্ল্যাকনেসটাকে যদি একটা একটা মেন্ডেল যেভাবে বলেছে আমাদেরকে, এটা এটা ইন্ডিকেট করতে একটা নিয়ম আছে। ওইটা হলো বিগ বি হচ্ছে ব্ল্যাক, আর স্মল বি যখন বিটা বিকল হয়ে যাবে, স্মল বি হবে, এটা হলো হোয়াইট হয়ে যাবে। সো বিগ বি ওভার স্মল বি, আমরা এই ধরনের অ্যালজেব্রাতে আগামীতে আসবো। মেন্ডেলিয়ান জেনেটিক্স এইভাবে বলে। তো বিগ বি স্মল বি যখন একসাথে থাকে, এটাকে বলে হেটারোজাইগাস। তো হেটারোজাইগাস থেকে কালো দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ দুইটাই যদি কালো হতো তবুও কালো, আর একটা সাদা একটা কালো হলে তবুও কালো, কারণ কালো জিনটা ডমিনেন্ট। তুমি ঠিকই বলেছো, তাই না? তো এটা আমরা একদম ম্যান্ডেলের সূত্রে এসে গেছি। সো এই ডমিনেন্টটাকে যখন আমরা সেলফ করব, মানে তোমরা যারা কর্ন জেনেটিক বা কর্ন গ্রো করো নাই, আমার গ্রামে তো চারদিকে খালি কর্ন হচ্ছে। তো তোমরা অবশ্যই এই 22 জন 23 জন তোমরা যারা আছো আমার গ্রামে, অবশ্যই দাওয়াত রইলো। তো তোমরা দেখবে যে একটা গাছ যদি বিগ বি স্মল বি হয়, এবং এটাকে আমরা বলি সেলফ করা, মানে নিজেই নিজের পলেন নিজের উপরেই পড়বে, তখন এইখানে
1:4 রেশিওতে সাদা বের হয়ে আসবে। ওই যে ঘুমন্ত সাদা ছিল, এটাকে বলে মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। হ্যাঁ, এটা লিখে রাখতে পারো, মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তোমরা তো আমার এই বক্তৃতা তো এক ধরনের প্রভোকেশন, এবং তোমরা গিয়ে অবশ্যই দেখবে মেন্ডেলস ল। তো এই সাদা এবং কালো যখন একসাথে থাকে এবং এটাকে সেলফ করা হয়, তখন 4/1 আবার সাদা বের হয়ে আসে সেলফিং এর কারণে। এবং এইগুলা এই মটরশুটির মাধ্যমে, কর্নের মাধ্যমে না, কর্নের কোনো কাজ মেন্ডেল করে নাই, কিন্তু মেন্ডেল মটরশুটির মাধ্যমে এটা প্রমাণ করেছিল। এবং এই যে রেশিও গুলার মাধ্যমে এলজাব্রা থেকে, এলজাব্রার কারণে উনি জিনের একটা আইডিয়া আমাদেরকে দিতে পেরেছিল, বিকজ হি ওয়াজ সো ব্রিলিয়েন্ট। হি ওয়াজ সিম্পলি কাউন্টিং যে মটরশুটিটা কুচকানো নাকি স্মুথ, মটরশুটিটা গাছটা লম্বা নাকি শর্ট, এই টাইপের ক্রস মেন্ডেল করেছিলেন। এবং F1 এবং F2 যে কাউন্ট হলো, এইগুলা গুণে এটার মাধ্যমে উনি বিভিন্ন সূত্র নিয়ে এসেছিলেন, যে সূত্রগুলো আমরা আগামীকাল আরো সুন্দরভাবে ইয়ে করব। এটাকে বলা হয় মেন্ডেলিয়ান জেনেটিক্স। এখানে মেন্ডেল এখানে আমার একটা যে মজার গল্প বলার আছে। মেন্ডেল 2টা ক্রপ নিয়ে কাজ করেছিল। একটা হচ্ছে মটরশুটি, যেটার মাধ্যমে জেনেটিক্স হয়েছিল। সবাই এটা বলে ধন্য ধন্য করে, মেন্ডেল কত গ্রেট, অবশ্যই মেন্ডেল ইজ গ্রেট। কিন্তু মেন্ডেল আরেকটা ক্রপ নিয়ে কাজ করেছিল, যেটার নাম হলো ড্যান্ডেলিয়ান ফুল বা রেনাঙ্কুলাস এটার নাম। সেটা মোটেই মেন্ডেলের সূত্র মেনে চলে না। সেখানে মাদার সবগুলা বীজ বানায়, সেখানে ফাদারের কোনো দরকারই নেই, পলেনের কোনো দরকারই নেই। এবং সেই যে ফিল্ড রেনাঙ্কুলাস, যেটার কথা মেন্ডেল লিখে রাখে নাই, চেপে গেছিল আর কি, কারণ এইটার সাথে মিলে নাই, তো সে এটা হাইড করেছিল, এটার কথা সে কিছু বলে নাই। পরে মানুষ তার খাতাপত্র দেখে বলে, আরে সে তো এটা করেছিল এবং এটা তো মেন্ডেলের সূত্র মানে নাই, এটা এখন আমরা জানি। কিন্তু ওই যে অন্য ফিল্ডটা রেনাঙ্কুলাস নিয়ে করেছিল, ওইটাকে বলে অ্যাপোমিক্সিস। এবং আমি এখানে এই কারণে বলছি যে আমি নিজেও অ্যাপোমিক্সিস এর মানুষ। আবেদ চৌধুরী অ্যাপোমিক্সিস লিখলে তোমরা পাবে, আমি অ্যাপোমিক্সিস নিয়ে অনেক কাজ করেছি। এবং এটা হচ্ছে একটা কমপ্লিটলি নন মেন্ডেলিয়ান বিজ্ঞান, যেখানে প্রত্যেকটা বীজ হচ্ছে আইডেন্টিক্যাল ক্লোন অফ দ্য মাদার। সেখানে পিতার কোনো দরকারই নাই, পিতৃহীন বীজ। এবং ফার্টিলাইজেশন ইন্ডিপেন্ডেন্ট সিড, তোমাদের ওই যে পেপারগুলো দেওয়া হয়েছে সেখানে পাবে, আমাদের পেপার রয়েছে। তো আরো কিছু প্রভোকেটিভ প্রশ্ন হোক, প্রশ্নটা খুব ভালো করে, এই যে এই পেপারটা। তো এখানে তোমরা উপরের যে বীজগুলা দেখছো, উপরের এই বীজের কোনো পিতা নাই, এটা পিতৃহীন বীজ। এবং এটা আমার একটা পেপার, জেনেটিক সিলেকশন করে ডিরেক্টলি আমরা সেই মেন্ডেল ডারউইন টাইপের একটা বিজ্ঞান আমরা করতে পেরেছিলাম, বিকজ উই আর ভেরি লাকি। কিছু প্রশ্ন শুনি আবার, তোমরা প্লিজ ইন্টারেক্টিভ হয়ে যাও। জান্নাতুল ফেরদৌসি, মিতি, তোমার নাম দেখতে পাচ্ছি, তুমি একটা প্রশ্ন করো। এই যে তোমার হাত দেখতে পাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসলে অনেক কথাই হলো। এখন জেনেটিক্স এর বাইরে যদি আমি বিজনেস এর যেটা কথা বললেন স্যার, বিজনেস আইডিয়া হাইব্রিড সিডের জন্য, কর্নের জন্য যেটা করতে চাচ্ছিলাম, বা যেটা কথা বললেন স্যার। স্যার, আমরা যখন বিজনেসে যাই, বিজনেসের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা একটা বিজনেস স্টার্ট করার পরে যখন পাবলিকের সাথে কমিউনিকেট করব এবং সেল করা শুরু করব, তো আমার প্রশ্নটা হচ্ছে যে কালারফুল ঠিক আছে, যে একটা যখন কর্নটা বিভিন্ন কালারফুল হবে তখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে, প্লাস হচ্ছে এটা হাইব্রিডের জিনিসটা চলে আসবে। তো স্যার এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে মানুষকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, মানে আছে না যে হ্যাঁ আমরা এটা সুন্দর বলতে পারছি যে না এটা সুন্দর লাগছে, কালার একটা চেঞ্জ আসছে, এখন মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবো যে এটার নিউট্রিয়েন্ট ভ্যালু, তারপরে হচ্ছে অন্যান্য যে সকল উপাদান আছে এইগুলো কিভাবে আমরা দেখবো, বা এভাবে কিভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ স্যার। অবশ্যই, ভেরি গুড কোয়েশ্চেন। আমি প্রথমেই বলি যে এটা একটা এক ধরনের জেনেটিক ট্রিক, যার ফলে বিজনেসটা সম্ভব হবে। তো ট্রিকটা হলো এরকম যে সাদা ভুট্টা লাগিয়ে দেওয়া হবে, সাদা ভুট্টার পাশে যে কোনো রঙের, ইয়েলো হতে পারে, অরেঞ্জ হতে পারে, রেড হতে পারে, ব্ল্যাক হতে পারে, মেল হিসাবে লাগিয়ে দিলে তখন সাদা ভুট্টার শরীরে গিয়ে যখন ওই রঙিন কার্নেল গুলা হবে, ওইগুলো হাইব্রিড হবে। তো গ্রামে একেবারে অজো পাড়া গায়েও ছেলে মেয়েরা এটা আলাদা করতে পারবে। একটা কালার সর্টার যদি কেউ কিনে আরো ভালো হবে।
তখন একটা পিওর হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এই কালারকে ব্যবহার করে। এটা খুব পাওয়ারফুল একটা জিনিস যেটা বাংলাদেশে করা যেতে পারে। তো তারপরে যখন মানুষ এই বীজ তুমি তাকে বিক্রি করবে, এটা তো কালার্ড কর্নের তো অনেক ভাইটামিন এগুলো আছে, যে কারণে মানুষ গোল্ডেন রাইস করতে চাচ্ছে। তো গোল্ডেন কর্ন তো অলরেডি আছে, কিন্তু ওইটা যখন সেলফ করবে তখন বেশিরভাগই রঙিন থাকবে আর 1/4 সাদা বেরিয়ে আসবে, এবং ওভারঅল পুরা পুরা ক্রপটা কালার্ড হবে। তো এটা তো আমার মনে হয় যে আমাদের যে ফিশ ইন্ডাস্ট্রি আছে, চিকেন ইন্ডাস্ট্রি আছে, যারা 10 টাইমস বেশি প্রাইস দিয়ে বিদেশ থেকে কর্ন আনতেছে, তারা তারা এটার থেকে আমাদের এটা অনেক বেশি পছন্দ করবে। সো দিস উইল বি এ ভেরি পাওয়ারফুল বিজনেস। এটার জন্য সঙ্গতিপূর্ণ যে কথাবার্তা, যে কালারের মানে কি, কালার তো স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন এ ইজ দা, ক্যারট ক্যারট রঙের কর্ন আমার রয়েছে, এইগুলো তো তুমি আর আমি আলোচনা করে আমরা আমরা লিখবো। তুমি যদি এন্টারপ্রেনার হও, আমার কাছে উপদেশ চাইবে, আরো লিটারেচার সার্ভে করবে, এটা তো সুন্দরভাবে হয়ে যাবে একটা হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি। ইশতিয়াক কিছু বলতে চাচ্ছ, বলো। স্যার, আপনি শুরুতে বলেছিলেন যে অনেকগুলো ভ্যারাইটি যেভাবে কৃষকরা কালো জিরা ধান যেগুলো ছোট ছোট কিংবা চিনি গুঁড়া চাল ধান যেগুলো, এগুলোকে আলাদা সর্ট আউট করে যা লাগিয়েছিলেন। কিন্তু স্যার এর মধ্যে থেকেও তো অনেক জাতের ধানগুলো যেগুলো হারিয়ে গিয়েছে, যেমন বরিশালের এইদিকে সবচেয়ে সুন্দর ধান ছিল বালাম ধান, এটা হুম। এটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছে স্যার। তো এগুলোকে যদি আমরা স্যার রিট্রাইভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের জেনেটিক্সের এই ভ্যালুটা কোথায় ইম্প্যাক্ট ফেলতে পারা যায়? সেক্ষেত্রে স্যার আমরা এই যে এইসব ধানগুলো হারিয়ে গিয়েছে, যেগুলো মানুষ আগে মানে হয়তো দেখলে চিনবেন, যারা বয়োবৃদ্ধ লোক আছেন তারা হয়তো চিনবেন, বাট আমাদের নিউ জেনারেশন আমরা এই বরিশাল এই অঞ্চলে স্যার আমরা বালাম ধান চিনি না। তো স্যার এই ক্ষেত্রে এই জিনিসটাকে কিভাবে রিট্রাইভ করানো যায় স্যার, জেনেটিক্সের দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে বের করা যায় স্যার? অবশ্যই আমি তোমাকে একটা ভালো নিউজ দিতে পারি যে আমরা বালামকে রেস্টোর করেছি, আমাদের কাছে বালাম আছে, বালাম, লাঠি সাইল, আরেকটা আছে কাঁচালত, অসংখ্য ভ্যারাইটি। আমি বাজারে ঢুল পিটাইয়া যে যে কারো কাছে এই ধান থাকলে নিয়ে আসো, আমরা বাজারে ঢুল দেওয়া পড়ি। এইভাবে আমি গ্রামের পর গ্রাম, এটা প্রায় 20 বছর আগে থেকে শুরু করে উদ্ধার করেছি। এটা একেবারে উদ্ধারের, অনেক সময় নদীর পাড়ে ওয়াইল্ড ফর্মে এই ধানগুলা গ্রো করে। আমাদের একেবারে আদিবাসী স্থানীয় মানুষ যারা নদীর পাড়ে থাকে, তারা আমাকে হেল্প করেছে। তো আমি ধান রেস্টোরেশনের একটা ব্যক্তিগত উদ্যোগ আমি প্রায় 25 বছর ধরে নিয়েছি। একটা মাদ্রাসাতে গিয়ে আমি রাত্রে ওইখানে একটা রুমে ঘুমাইছি, কারণ মাদ্রাসার হুজুর পরের দিন সকালে আমাকে কিছু ধান দিবে। তো আমাদের অসংখ্য কর্মী দরকার, তাদেরকে আমি ইভেন একটা মিনিমাম ওয়েজও দিতে রাজি আছি, স্মল স্যালারি দিতে রাজি আছি, তারা যদি রেস্টোরেশনের কাজে লাগে। রেস্টোরেশনের কাজটা কঠিন, বিলুপ্ত ধানকে উদ্ধার করার কাজটা কঠিন, কিন্তু এই কাজটা আমরা করে যাচ্ছি। তোমরা যারা এসে যোগ দিতে চাও, যোগ দিতে পারো। আসমা, তুমি কিছু বলতে চাও? আসমাউল হুসনা, বলো। আসমা, তুমি মিউট। স্যার, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। স্যার, আপনি বলছিলেন যে আপনি অর্গানিক ফার্মিংটাকে অ্যাপ্রিসিয়েট করেন। তো আমরা যদি ফার্টিলাইজার ইউজ না করি তাহলে কি আমাদের মানে হাই ইল্ডিং ক্রপ পাওয়া যাবে? আমি হ্যাঁ, আমার পাওয়া একটা যাবে। ব্যক্তিগত অবজারভেশন থেকে যে আমি রাইসের উপরে একটা কাজ করছিলাম, যে একটাতে ফার্টিলাইজার ইউজ করছি, একটাতে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি রাইসে। তো আমি তখন এটা অবজার্ভ করছি যে যেটাতে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি ওইটাতে টিলার নাম্বার 6 ছিল, কিন্তু যেটাতে আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি ওটাতে প্রায় 14টা 12-14টা আপনার ইয়ে ছিল। ইভেন যে ধানের যে একটা গ্রেইন, যেটা এটার মধ্যে একটা তারতম্য ছিল। যেটাতে আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি ওটার গ্রেইনটা একটু ছোট ছিল, এবং যেটাতে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি ওটার গ্রেইনটা একটু বড় ছিল, মানে এটা একটু হাই ইল্ডিং ছিল। এটা কি আমাদের কর্নের ক্ষেত্রে হবে কিনা সেটা একটু জানতে চাইছিলাম স্যার। এটা শোনো, জেনেটিক্সটা হচ্ছে একটা এম্পিরিক্যাল সায়েন্স। এম্পিরিক্যাল সায়েন্স মানে এটা থিওরি দিয়ে কিছু বলা যাবে না, এটা করতে হবে। আর বায়োলজিক্যাল ফার্টিলাইজারের তো অনেক রূপ আছে। আমার নিজেরই, আমি প্রায় 25 বছর ধরে নতুন বায়োলজিক্যাল ফার্টিলাইজার বানাই। এইটার রস, ওইটার রস গরুর কাউডাং এর সাথে মিশিয়ে এক এক বায়োলজিক্যাল ফার্টিলাইজারের এক এক এফিকেসি। এবং ইনঅর্গানিক ফার্টিলাইজার যেটা ইউরিয়া, এটা একেবারে বর্জন করতে হবে, এটা আমি বলছি না। এটা বর্জন করতে গিয়ে শ্রীলঙ্কা অনেক ঝামেলায় পড়েছে, ঠিক মতো অর্গানিক করতে পারে নাই, কাজেই ফ্যামিন হয়ে গেছে, ক্রপ ফেলিয়ার হয়েছে। তো আমাদের দেশে অর্গানিক ইনঅর্গানিক
দুটোই তো একসাথে আছে। একটাকে তো আমরা কোনোটাকে বর্জন করছি না। মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার যেটা মনে হয় যে এখানে নতুন যারা আসবে জেনেটিক্সে বা এই এই গ্রুপে যারা আছে, তারা যদি একটা প্রজেক্ট হাতে নেয় যে আমরা নাইট্রোজেন ফার্টিলাইজার যেটা ইউরিয়া টাইপের আছে, ইনঅর্গানিক যেটাকে আমরা বলি, আর আরেকটা হচ্ছে অর্গানিক যেটা যেমন কাউডাং বা এই টাইপের, বা বিভিন্ন গাছের পাতাকে পচিয়ে যে কম্পোস্ট টি বলে, এটাকে কম্পোস্ট টি, ভেরি পাওয়ারফুল। তো কম্পোস্ট টি অনেক জাতের হতে পারে, একটা বায়োলজিক্যাল ফার্টিলাইজার তো নাই, 100 টাইপের বায়োলজিক্যাল ফার্টিলাইজারের রেসিপি আমার কাছে আছে। এগুলা প্রত্যেকটাকে নিয়ে তুমি যে গ্রেইন নাম্বার বললে, গ্রেইন প্যানিক করলে, এগুলা এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ রয়েছে। আমি ঢালাও ভাবে কিছু বলতে পারবো না, তবে বায়োলজিক্যাল ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার ইউজ করে ভালো কর্ন করা যাবে, এটা আমি বলতে পারি। আসমা, তুমি আরো কিছু বলবে নাকি এটা শেষ? হুম। থ্যাংক ইউ স্যার। আমি প্রশ্নটা এই জন্য করলাম যে আমাদের তো মানে কৃষকদের কাছে হাই ইল্ডিংটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অবশ্যই। আর আমাদের জন্য হাই ইল্ডিংটা ইম্পর্টেন্ট কেননা আমাদের দেশের জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি জমির পরিমাণটা রিডিউস হচ্ছে, যার কারণে এই স্যার জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ হাই স্যার। ইল্ডিং, হাই ইল্ডিং অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একেবারে কেমিক্যাল মুক্ত অর্গানিক ফুড চাই এরকম মানুষেরও এরকম অনেক চাহিদা রয়েছে পৃথিবীতে, এটা দিন দিন বাড়তেছে। তো আমাদের দেশেও যারা ধরো ইকোনমিক্যালি একটু বেটার অফ, তারা অনেকে অর্গানিক চাচ্ছে। তো দুইটাই আছে। এখন মার্কেটের কথা যখন আসবে, বিজনেসের কথা যখন আসবে, তখন সব থেকে ভালো যেটা আইডিয়াটা হচ্ছে লেট এ 100 ফ্লাওয়ার ব্লসম, মানে বিভিন্ন রাস্তা খোলা থাকুক। কেউ চাইবে হাই ইল্ডিং এর জন্য ক্রপ করবে, আবার অর্গানিকের জন্য কিছু থাকবে, এইভাবে কম্প্রিহেন্সিভ ভাবে। কারণ তোমরা তো ইয়াং পিপল, তোমরা আগামীতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, কাজে এটা নিয়ে পুরো জিনিসটা ভালো করে বুঝতে হবে। যেমন শ্রীলঙ্কান এক্সপিরিয়েন্স কি ছিল, শ্রীলঙ্কান খুব অর্গানিকের দিকে ঝুঁকে তারা একটা বাড়ি খাইছিল, এটা আসলে কি ছিল এটা বুঝতে হবে। ঠিক একইভাবে আমাদের দেশে তো ফার্টিলাইজার তো রয়েছে, বাট ফার্টিলাইজারের দাম দিন দিন বাড়তেছে, মানুষ এফোর্ড করতে পারে না। আমার গ্রামে আমি দেখতে পাই কৃষকেরা গরুর কাউডাং ব্যবহার করতেছে, ফার্টিলাইজার এফোর্ড করতে পারতেছে না, একটা বাস্তবতা আছে। তো সব মিলিয়ে আমাদের একটা পলিসি করতে হবে। আরো কেউ কি কিছু জিজ্ঞেস করছিল? আর স্যার স্যার আমি একটা ইশরাত জাহান কনজারভেশন রিমি। নিয়ে যখন হ্যাঁ, একটু ইশরাত জাহান কথা প্লিজ হচ্ছে, বলো, একজন একজন করে বলি। ইশরাত আসসালামু জাহান। আলাইকুম স্যার, আমি ইশরাত জাহান। আমি মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আছি অ্যাপেক্স বায়ো ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস লিমিটেডে। তো আমি শুনছিলাম এর আগে আপু যে বলছিলেন অর্গানিক ফার্মিং সম্পর্কে। তো আমাদের এখানে আমরা এখনো বাজারে কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান 17 বছর ধরে বায়ো ফার্টিলাইজার নিয়ে কাজ করছে। আমাদের আমাদের এখানকার রেজাল্ট আমাদের R&D তে যেরকম হয়, সেক্ষেত্রে আহ, ওনারা সাজেস্ট করেন যে 100% কেমিক্যাল ফ্রি এখনই না করার জন্য। ধরেন 60% কেমিক্যালস থাকলো, 40% আমার বায়ো ফার্টিলাইজার থাকলো, এতে করে 20 to 30% ইল্ড বেড়ে যায়। আর হুম ধীরে ধীরে মাটির গুণগত মানও বাড়ে। এটা হচ্ছে আমাদের এখানকার এক্সপেরিমেন্টে দেখা হুম গেছে। হুম তো এক্ষেত্রে আপুকে বলবো যে আপু যেন একদম হতাশ না হয়ে যান আর কি, এটাই আমি হ্যাঁ, অ্যাড সেই করতে এবং চাচ্ছিলাম স্যার। এবং হ্যাঁ এবং তোমরা যেহেতু একটা গ্রুপে অনেকে থাকবে, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বা কিছু, এটা ডক্টর মুশতাক অর্গানাইজ করবে, একজন আরেকজনের থেকে ফিডব্যাক দিতে পারবে। আমাদের তো আরো দুটা দিন এখনো বাকি আছে। আমি তো এই যে চেতনা দেখতে পাচ্ছি, এইটাতে মানে জেনেটিক্স যে একটা খুব প্রায়োগিক বিজ্ঞান, বাংলায় যেতে বলে ইটস অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, এটা তো কোনো ডারউইন এবং মেন্ডেল যদিও জাস্ট থিওরি দিয়ে গিয়েছিল, এটা তো এখন একেবারে ব্যবহারিক। এবং এটা এটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি অ্যাপ্লাইড সায়েন্স হলো কিন্তু জেনেটিক্স। কারণ জেনেটিক একেবারে আমাদের শরীরের সাথে, স্বাস্থ্যের সাথে একদিকে জড়িত, আর একদিকে ক্রপের সাথে জড়িত। মানে ইউ ক্যানট গেট মোর অ্যাপ্লাইড দেন জেনেটিক্স। এই জন্য এই যে স্পিরিটটা আমি লক্ষ্য করতেছি এখানে, যে আমরা একদম ব্যবহারিক প্রশ্নে কোম্পানি কি করব, কি সার দেওয়া হবে, এটা কিন্তু জেনেটিক্সে চট করে ঢুকে যাচ্ছে এখানে, চট করে এই আলোচনায়, হুইচ ইজ রিয়েলি ভেরি পাওয়ারফুল। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম, ওই যে খাগড়াছড়ির যে হ্যাঁ, বিষয়টা বলছি। তো আপনার হ্যাঁ, সাথে স্যার যখন আমার দেখা হলো চট্টগ্রামে, তখন হুম, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনি যদি হিল ট্যাক্সির এই
ভ্যারাইটি গুলো নিয়ে কোনো কাজ করতে চান, তাহলে আমি এবং আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান যেটা মূলত বায়োইকোনমি, বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন নিয়ে কাজ শুরু করেছে, তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে পারি। আর সাথে আমাদের এখানে যে ধরনের ওই আপা ভাইরা এই যে এখানে আছে, মানে পার্টিসিপেন্ট করেছে, ওনারাও চাইলে আমি ওনাদের সহযোগিতা করতে পারি, মানে ওয়াইল্ড স্পিসিস অবশ্যই অবশ্যই কনজারভেশন গুলো, অবশ্যই স্পেশালি হিল হুম। ট্যাক্সের। অবশ্যই থ্যাংক আমরা ইউ স্যার। প্রত্যেক দিনই এই আজকের যে আলোচনা যে টাইপের হচ্ছে, আমরা প্রত্যেক দিনই এরকম একটা প্রায়োগিক আলোচনায় চলে যাব প্রত্যেক দিনই। এবং আজকে তো অলরেডি যেমন রিনি যেটা বললো, আমার কাছে অলরেডি অনেক ইন্ডিপেন্ডেন্ট বায়োলজিক্যাল ফর্মুলেশন আছে যেটা আমি টেস্টিং এর জন্য এসিআই কে দিতে পারি, বা এসিআই এর জিনিসগুলো এনে আমরা স্প্রে করে, মরিচে একরকম, বেগুনে একরকম। আমাদের এলাকাতে আমার যে ফার্ম রয়েছে কানিহাটিতে, এভরিওয়ান ইজ ওয়েলকাম, যেখানে এমন জিনিস নাই যেটাকে আমরা ট্রাই করছি না, বায়োলজিক্যাল ফার্টিলাইজার দিয়ে হোক, জেনেটিক্স এর মাধ্যমে হোক। তো আমি জেনেটিক্স এর প্রসঙ্গে একটু আসি আবার, তারপরে আমরা আবার আলোচনায় যাব। সো জেনেটিক্সে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে মেন্ডেল এবং ডারউইনের আগে অনেক জেনেটিক্স ছিল, যেটা আমাদের হাজার বছরের জেনেটিক্স। আমাদের গ্রামে আমি যখন যাই তখন দেখতে পাই যে প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ধানের কথা এখন চলে আসি, ধানের প্রত্যেকটা ছড়ার নাম আছে। যেমন একটা ধানের, যেটাকে আমরা ইংরেজিতে প্যানিকল বলি, বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের ছাত্ররা, এগ্রিকালচার সায়েন্স যারা পড়ে তারা বলে প্যানিকল। প্যানিকল গাছে একটা হেডিং হয়, গাছে যখন ফুল আসে ইটস হেডিং, তারপরে প্যানিকল। প্যানিকল হচ্ছে ধানের ছড়া। তো ওইটাকে আমাদের সিলেটে বলে হিজা। হিজা, ওরা তো ছড়াও জানে না, প্যানিকলও জানে না, তারা বলে হিজা, মানে হাজার বছর ধরে এটাকে হিজা বলতেছে। আর সাবসিডিয়ারি প্যানিকলকে বলে পুকি, অনেক বেশি হয়। এই প্রথম আমি যখন গ্রামে যাওয়া শুরু করলাম 2000, আজকে 24 বছর হলো। অনেক বিজ্ঞান বিদেশে তার আগে পড়েছি 20 বছর। তারপরে গিয়ে নতুন করে দেখলাম যে আরে এই টার্মিনোলজি তো সব সময় ছিল, মানুষ এটা ব্যবহার করতেছে। এক এক কৃষক আর এক কৃষককে বলতেছে এটার পুকি বেশি। তো এখানে এই পুকি এবং হিতা নিয়ে যদি কোনো পেপার লিখে, এটা পৃথিবীর কোথাও ছাপতে পারবে না, এটা কোনো পেপার নেই, এটা সব মৌখিক। যেমন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ, খনার বচন যেভাবে মৌখিক, জেনারেশনের পর জেনারেশন মানুষ চালিয়ে যাচ্ছে, এটাও তো সৃজনশীলতা, এটাও তো কবিতা, তাই না? শুধুমাত্র পেপারে পাবলিশ হলে সায়েন্স, আর মৌখিকভাবে মানুষ হিজা এবং পুকি বলে নতুন ধান সৃষ্টি করছে, এটা কি সায়েন্স না? এটা কি মনে হয়? এটা নিয়ে আমরা একটু জিজ্ঞেস করি, তোমাদের কেউ কারোর কোনো কমেন্ট আছে? স্যার আমি মনে করি এটা সায়েন্স। কারণ স্যার এটা তারা মনের অজান্তে ব্যাপারটাকে এক্সিকিউট করছে স্যার। স্যার আর একটা হরিধান যেমন স্যার, যে ভদ্রলোক হুম এই জিনিসটা বানাইছেন, সে তো এই বিষয়ে জেনেটিক্স এর বিষয়ে এমন এমন এক্সপার্টাইজ কোনো লোক না, বাট হি হুম ক্যান ডু ইট, যেভাবেই হোক সেটা করে ফেলেছে। আমি মনে করি তার এবং মধ্যে এই বিষয়টা চেতনা ছিল, এই জিনিসটা সে বুঝতে পেরেছিল যে আপনি যেমন বলছেন যে কোনটা একটা হিজা বেশি, এটা পুকি বেশি। সো তিনি বুঝতে পারছেন যে সাইড ব্রাঞ্চিং এ যদি বেশি ভালো হয় তাহলে এটা হয়তো ভালো কোনো কাজ করতে পারে, সো আমার প্রোডাকশন বেশি আসবে। হ্যাঁ, ইন দ্যাট কেস এবং যারা সেইটাকে হিজা পুকি বলেছে তারাই কিন্তু বাসমতি বাসমতি তৈরি করেছে। এই যে আজকে এটা এখন এটা তামিদ দেখাচ্ছে, এটা আমার একটা, আমাকে আমাকে চিনতে পারলে হয়তো অনেকে চিনতে পারবে। এটা হলো 2006 সালে আমি হরির হাতে ফুলের তোড়া দিচ্ছি। আমি বিদেশ থেকে চলে এসেছিলাম একদম যশোরে, ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটে যশোরে গিয়েছিলাম, এবং যশোরের জেলা স্কুল প্রাঙ্গণে পিছনে ডক্টর জাফর ইকবালকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। জি 2006 সালে, আজকে থেকে 18 বছর আগে। এবং এই কাজের এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি বস্টনে এমআইটিতে গিয়ে টক দিয়েছিলাম, যে কারণে ওই টকের ডিক্লারেশনটাও এখানে আছে, কৃষাণ এ সোশ্যালি রেসপন্সিবল ভেঞ্চার টু প্রমোট ইউজার লেড ইনোভেশন ইন এগ্রিকালচার। এই টকটা আমি 2007 সালে এমআইটিতে দিয়েছিলাম, যেটার কারণে এমআইটি আমাকে একটা চিঠিও দিয়েছিল। তো এক ধরনের জেনেটিক্স, এই যে হিজা পুকির জেনেটিক্স করতে গিয়ে আমার লাইফই বদলে গেল, এবং আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বাংলাদেশে এসে সেই 2000 সাল থেকে অনওয়ার্ডস, সার্টেনলি ইন এ বিগ ওয়ে ফ্রম 2007। 2008-এ তো আমার খুব সিরিয়াস চাকরি আমি ছেড়েই দিলাম, ফর্মালি একটা রেজিগনেশন দিয়ে সিএসআর থেকে ছেড়ে দিলাম। সো এই এই যে বিজ্ঞান, যে যে অন্য ধরনের বিজ্ঞান বা অন্য ধরনের জেনেটিক্স, যেটা আমাদের মাঠে ঘাটে হাজার বছর ধরে আছে, এটার পাওয়ার বই পুস্তকের জেনেটিক্স এর থেকে প্রায় 20 গুণ বেশি। কারণ অধিকাংশ ইনোভেশন, এই
যে রিনি এখানে যেটা বললেন, অধিকাংশ ইনোভেশন যে এই যে বায়োলজিক্যাল ফার্টিলাইজার আমাদের 87,000 গ্রামে মানুষ ট্রাই করতেছে, এটা ট্রাই করে ওইটা ট্রাই করে, এগুলা কোথাও লেখা হয় না, এটার কথা কেউ জানেও না, কিন্তু এটা ইকোনমিতে একটা ইম্প্যাক্ট রাখে। এটার কারণে মরিচের ফলন বেড়ে যায়, বেগুনের ফলন বেড়ে যায়। এবং এই যে অলিখিত যে বিশাল মাপের যে বিজ্ঞান, ইউজার লেড ইনোভেশন, যেটা রাদার দেন রিসার্চার লেড ইনোভেশন, এটা বিজ্ঞানের একটা বিশাল অংশ। কারণ দেখো, আমরা জেনেটিক্স এর কথা এখন বলছি, যেখানে জিনগুলা এক জিন পিতা থেকে সন্তানে যাচ্ছে, গাছের দুইটা ক্রস হচ্ছে, P1 P2 আমরা বলি দুইটা প্যারেন্টকে, যেটা রেজাল্ট হয় F1 কে যখন সেলফ করে এটাকে বলে F2, F3, F4, F5, F6, F6 এ গিয়ে সব স্টেবিলাইজ হয়, একটা নতুন প্রজাতি বা একটা নতুন ভ্যারাইটি সৃষ্টি হয়। F6 পর্যন্ত এটা রাখতে হয়। তো হরি তো F6 পর্যন্ত রেখেছিল, রেখে একটা হরিদানের জন্ম হয়েছিল। আমরা ডিএনএ সিকোয়েন্স করে দেখালাম যে এটা BR11 থেকে হয়েছিল, কিন্তু এটা BR11 এর আইডেন্টিক্যাল না। এই কাজটা আমিই করেছিলাম, রোকেয়া হায়দার বলে একজন কাজটা করেছিল, PhD ডিগ্রি পেয়েছিল, আর আমি ছিলাম কালেক্টর, আমি সমস্ত ম্যাটেরিয়াল কালেক্ট করে দিয়েছিলাম সেই 2000 সালের দিকে। এবং আমরা প্রমাণ করেছিলাম যে হরিদান একটা নতুন ভ্যারাইটি, যেটা BR11 থেকে বেরিয়ে এসেছিল। BR11 এর মাঠে হরি নোটিস করেছিল যে একটা বিশাল মাপের ধান, যেটা BR11 এর থেকে বেশি। এটা হলো হরিদানের ইতিহাস, এবং আমি তো এটা চাক্ষুষ একজন পার্টিসিপেন্ট। তো ঠিক এইভাবে মাঠে যখন দুইটা ধানের ক্রস হয় বা দুইটা ধানের ক্রস আমরা করতে পারি, এই পদ্ধতিতেও পঞ্চব্রীহি বেরিয়ে এসেছে। আজকে আমি পঞ্চব্রীহির কথা বলবো না, এক সময় নিশ্চয়ই বলবো, কিন্তু এটা একটা জেনেটিক্স, এটাতে ফার্মাররা ইনভলভ, এটা 87,000 গ্রামে হচ্ছে। তো তোমরা ইমাজিন করতে পারো একটা ইনস্টিটিউটে কতখানি জমি থাকতে পারে, নাইলে 100 একর থাকলো খুব বেশি হলে। 87,000 গ্রামে যে জমি রয়েছে, বিশাল জমি, যে বিশাল থিয়েটার বা যে বিশাল সমুদ্রের মতো যে ধানের যে জোয়ার সেখানে, তাই না? তো আমরা একটা জেনেটিক্স এর ক্ষেত্র করে ফেলতে পারি, যে মাঠের মধ্যে একটা ধান যখন জাগ্রত হয়, আমরা গিয়ে সেটাকে আইসোলেট করে সেটা কি আমরা জানতে পারি। তো এটার ইনোভেটিভ পাওয়ার হবে সাধারণ যে রিসার্চার যেভাবে ক্রস করে দুইটাকে, হাইপোথিসিস ড্রিভেন রিসার্চ যেটা বলে, এটা তো অনেক ক্ষুদ্র, অনেক সীমিত। এবং এই কারণে এই যে হাজার জাতের ধান, 15,000, 20,000, 30,000, কেউ জানে না কত হাজার জাতের ধান ছিল, প্রত্যেকটার নাম ছিল, প্রত্যেকটার ফেনোটাইপ ছিল। ফার্মাররা এগুলোকে আইসোলেট করে আলাদা রেখেছিল, একটার সাথে আর একটাকে তো মিশিয়ে ফেলেনি, তাই না? কেউ তো জানে না চিনি গুঁড়া ধানের কবে উদ্ভব হয়েছে। তো চিনি গুঁড়ার সাথে কালিজিরা, সমুদ্র ফেনা মিশিয়ে তারা তো গুবলেট করে নাই কেন? কারোর কোনো কমেন্ট আছে যে এই যে আমরা অশিক্ষিত বলি, ইউনিভার্সিটিতে যায় নাই, একটা সেন্টেন্সও লিখতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না, একেবারে অশিক্ষিত তারা, আমরা তাদেরকে অশিক্ষিত খেতাব দিয়েছি। তারা কিভাবে এই যে হাজার জাতের ধানকে আলাদা আলাদা রাখলো, এটা সম্বন্ধে কারোর কোনো আইডিয়া আছে? কেউ কি কোনো কমেন্ট স্যার করতে পারো যে এটা কি? হ্যাঁ বলো। স্যার আমি মনে করতেছি যে স্যার ওনাদের যে প্র্যাকটিক্যাল সেন্সের যে নলেজটা, ওটা মানে এই মানে যারা আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আছি তাদের থেকে মানে অনেক গুণ বেশি। কারণ মাঠে তারা হচ্ছে বংশ পরম্পরায় চাষ করে আসছে, এবং তাদের এই জ্ঞানটাই মূলত এই মানে এটাতে কাজে লাগিয়েছে। অসাধারণ উত্তর। তো আমরা যে এই যে কিছুক্ষণ আগে বললাম আমরা যে বিগ বি স্ল্যাশ স্মল বি, এই যে সাংকেতিক, আমি এখানে লিখতে পারছি না, আবার তোমরা যে কেউ লিখতে পারো, বিগ বি ওভার স্মল বি, এটা এই যে কথাটা, এটা ম্যান্ডেল থেকে আসছে। এই কথাটাকে কি বলে? এইটা যে এই যে বর্ণনা করা হলো, যেটার মাধ্যমে বলে দেওয়া হলো যে এটা একটা হেটেরোজাইগোট, এটার মধ্যে একটা কালো হওয়ার জিন আছে আর সাদা হওয়ার জিন একসাথে আছে, এইটাকে কি বলে? কেউ কি বলতে পারবে এটার নাম কি? এই টার্মিনোলজিটার নাম কি? স্যার জেনোটাইপ। জেনোটাইপ, ওয়ান্ডারফুল। কে বললো এটা? স্যার আমি মোহাম্মদ আব্দুল আহাদ স্যার। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল আহাদ, আমাকে একটা টেক্সট পাঠিয়ে তোমাকে আমি কোনো একটা কিছু একটা পাঠাবো, 1 কিলো পঞ্চব্রীহি ধান পাঠিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর আনসার। এই ওকে স্যার। সাংকেতিক যে নমেনক্লেচার, এই নিয়ম, এটাকে বলে জিনোটাইপ।
একজন জেনেটিসিস্ট, আজকে আমাদের জেনেটিক্স এর প্রথম ক্লাস, তাকে যদি বিগ বি ওভার স্মল বি বলা হয়, তখন সে বলবে যে এটা ব্ল্যাকনেস সংক্রান্ত একটা জিনোটাইপ। আর এই বিগ বি ওভার স্মল বির যে যে রূপ আমরা দেখতে পাই, যে কালো রঙের কার্নেল, এটাকে কি বলে? স্যার ফেনোটাইপ। ফিনোটাইপ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো এই যে এটা হচ্ছে আমরা আজকে জেনেটিক্স এর ক্লাস, এটা একদম সেন্ট্রাল ইস্যু আমরা ডিসকাস করতেছি। তো আমরা খাতায় যেটা লিখি এটাকে বলি জিনোটাইপ, আর প্রকৃতিতে যেটা দেখি এটার ফলে ফিনোটাইপ। তার মানে আমরা শিক্ষিত মানুষ যারা, আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স যারা শিখেছি, আমরা জিনোটাইপ ফিনোটাইপের এই সম্পর্কটা জানি, তাই না? আর 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 হরি কি বলবে এটাকে? হরি স্যার উনি শুধু বলবেন যে ফিনোটাইপ জানে। উনি ফিনোটাইপটা দেখতে পারেন, উনি বলবেন যে এই ধানটা তো লম্বা হয়েছে কিংবা এই ধানটা একটু গোল হরি গোল। হরি এবং আমাদের যে হাজার জাতের পূর্বপুরুষ যারা হাজার জাত তৈরি করেছে, তারা শুধুমাত্র ফিনোটাইপের কারিগর। জি স্যার। তাদের পিছনে ওই যে জি লিখবে, খাতার মধ্যে লিখবে, তারপরে ওইটা আবার পাবলিকেশনের জন্য পাঠাবে, ওইটা তারা পারবে না, কারণ ওইটা তাদের মাথার মধ্যে নেই। এটার মানে আরেকটা কি দাঁড়ালো বলো? স্যার তারা দেখে অনেক ধান চিনতে পারে, যেটা আমরা পারবো না। তারা হ্যাঁ, এটা তো ফিনোটাইপ বুঝছি। দেখে তারা ফিনোটাইপ হ্যাঁ, দেখেই বলে দিতে পারবে যে এই ধানটা এরকম, এই ধানের গাছটা এত বড় হইতে পারে। মানে তাদের মধ্যে টোটাল স্ট্রাকচার, ওই গাছের অ্যাট্রিবিউট সবই তাদের জানা আছে। বাট আমরা কিন্তু রিসার্চ ফিল্ডে না দিয়ে আর দেওয়ার আগে বুঝতে পারবো না যে ওই ধানের এতখানি হাইট হইতে পারে কিংবা এর সেই পেনিকেল সেই এতগুলো বড় হতে পারে। এইটা আমরা না বুঝতে পারবো না, বিকজ সেই আমরা তো এতগুলো ধানকে ইমপ্লিমেন্টেশন করে দেখি না, এবার তারা দেখছে। এবং এবং এটার কারণে একটা জিনিস বের হয়ে আসতেছে, যে ফিনোটাইপ আসলে মোর ইম্পর্টেন্ট। এটা ঠিক না? হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি তাদের কাছে মানে ফিনোটাইপটা আসলে ইম্পর্টেন্ট। তুমি খাতায় লিখে পরীক্ষা পাস করলে, নাকি তুমি এটাকে কোনো খানে পাবলিশ করলে, এটার থেকে মোর ইম্পর্টেন্ট হলো তোমার মাঠের মধ্যে তুমি ঘটনাটা ঘটাইছো কেন, তাই না? জি ঠিক স্যার, না? জি স্যার অবশ্যই। এবং স্যার স্যার এক যখন কথায় আমরা একটা নতুন রাইস আরে ডেভেলপ করি স্যার। আরেকজন, আচ্ছা আচ্ছা, একটু আমরা বলি, আম, আমরা আরেকজন কেউ বলতে চাচ্ছে, একটু বলো। স্যার আমি বিজয়িতা রায়। স্যার এক কথায় আমরা হ্যাঁ, বলতে পারি বিজয়িতা বলো। তাদের প্র্যাকটিক্যাল নলেজ আমাদের এডুকেশনাল নলেজ থেকে অনেক বেশি, এর জন্য তারা জিনিসপত্র খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারছে, কারণ তারা রিয়েলিটি জিনিসপত্র দেখতে পাচ্ছে, যেটা আমরা হয়তো বা একটা এডুকেশন স্টেপের পরে গিয়ে রিসার্চের মাধ্যমে দেখতে পারি। তো বিজয়িতা, তোমার সম্বন্ধে একটু বলো, তুমি কোথা থেকে বলছো? স্যার আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের মাস্টার্স স্টুডেন্ট। ওকে, ওকে। না, এটা এই এই ব্যাপারগুলো আমাদের এখানে কিন্তু মানে ইম্পর্টেন্ট, যারা ইউনিভার্সিটি গুলার সমস্ত ছাত্র বা ঋণী বিশেষ করে একটা এসিআর সাথে যুক্ত, তো এই এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা হোয়াট ম্যাটার্স, একটা বিজনেস কেউ যদি করে বা ঘরে যদি খাবার আসবে কি আসবে না, এগুলো সবকিছু ডিটারমিন করতেছে কিন্তু ফিনোটাইপ, তাই না? ঠিক না? জি স্যার সেটাই। মানে মানে উৎপাদন একটা গ্রেইনে কত ধানে কত চাল হবে, একটা একটা হিজাব পুকির মধ্যে কতটা ধান থাকবে, এটা ডিটারমিন করবে আমরা খেয়ে পরে বাঁচবো কি বাঁচবো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আর এটাকে সাংকেতিক ভাবে লিখে পাঠাবো, এটা ডিটারমিন করবে আমাদের কেরিয়ার কি হবে, পেপার হবে কিনা। কারণ এই জেনোটাইপ না লিখলে কিন্তু কোনো পেপার পাবলিশ হবে না। আমি যদি জেনোটাইপ না লিখি, খালি এমনি প্রবন্ধ লিখি, তাহলে কেউ ছাপবে? না স্যার, যদি খালি অবশ্যই ডেসক্রিপশন জেনোটাইপ লিখি, লাগবে। হ্যাঁ, অবশ্যই জেনোটাইপ লাগবে স্যার। আমি যদি লিখি যে আমি কিছু ধান ফলাইছিলাম, অনেক উৎপাদন পাইছি, তারপরে খেয়ে পেয়ে ভালো আছি, এরকম একটা আত্মজীবনীমূলক লিখে পাঠাই, যদি ওইটা নেচার ছাপবে? না স্যার, বুঝবেই না স্যার আপনি কি বলছেন। হ্যাঁ। তো নেচারের জন্য বা এক ধরনের ফর্মাল, আমি এটার নাম দিয়েছি কাবুকি ডান্স। তোমরা যারা জাপানি কাবুকি ডান্স দেখছো কখনো? হ্যাঁ, বা না স্যার আমার দেখা হয়নি স্যার। বা বেইলি রোডে যে নাটক হয়, বেইলি রোডে নাটক দেখতে আমরা যাই, যেখানে জীবনের একটা রূপ দেখায়, বাট এটা তো জীবন না, তাই না? এটা এটা একটা জীবনের একটা সাংকেতিক রূপ, এটা জীবনের একটা নাটকীয় রূপ। এটা আমাদের কালচার, এটা আমাদের সিভিলাইজেশন ইন্ডিকেট করে। আমরা যদি জেনোটাইপ না থাকতো, ম্যান্ডেল না থাকতো, ডারউইন না থাকতো, তো সবাই বলতো আমরা সেই প্রাগৈতিহাসিক যুগে আছি এখনো, ঠিক না? হ্যাঁ, স্যার আমরা যদি সেই বাসমতি ধানের যুগে থাকতাম, আমরা এখনো ডারউইনের সাথে দেখা হয় নাই, এখনো ম্যান্ডেলের সাথে দেখা হয় নাই, আমরা ডিএনএ ডিসকভার করি নাই,
আমরা মলিকুলার বায়োলজি, জিন এডিটিং কিছুই জানি না, তখন আমাদেরকে কি বলা হতো? প্রাগৈতিহাসিক বলা হতো না, যে আমরা সিভিলাইজেশনের বাইরে রয়ে গেছি? হ্যাঁ, হ্যাঁ। স্যার সেক্ষেত্রে একটা কথা ছিল স্যার, এটা হচ্ছে ধরেন কোনো কিছুই উদ্ভাবন হয়নি, মেন্ডেলিয়ান তারপরে হচ্ছে ডারউইনবাদ কোনো কিছুই আসে নাই, তবে তাহলে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই প্রাচীন আমলে রয়েছি, তো আমরা তখন সেই প্রেজেন্টে থাকতাম, তারও প্রাগৈতিহাসিক কিছু থাকলে সেটা নিয়ে আমরা ভাবতাম। মানে আমার কথাটা স্যার এরকম ছিল। জি স্যার। ওয়ান্ডারফুল। না সরি, আমি রিনি, তুমি একটু বলো, আমি তোমাকে বলার সুযোগ দিই যে তুমি অ্যাপেক্স নট এসিআই, তাই না? হ্যাঁ, রিনি। জি স্যার, আমি অ্যাপেক্স বায়ো ফার্টিলাইজার এন্ড বায়ো পেস্টিসাইডস লিমিটেডে আছি। আমাদের কোনো প্রোডাক্ট ওকে, এখনো বাজারে আসেনি, কিন্তু আমরা 17 বছর ধরে এই প্রতিষ্ঠান বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইডস লিমিটেড নিয়ে বায়ো পেস্টিসাইডস নিয়ে কাজ করছে, এবং আমাদের প্রোডাক্ট এশিয়ার থেকেও অনেক বেশি, এবং আমরা ইম্পোর্টেড প্রোডাক্ট না, আমাদের নিজস্ব, আমাদের দেশের যে সমস্ত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আছে এদের নিয়ে কাজ করি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তুমি ডক্টর মুস্তাকের মাধ্যমে আমার সাথে একটু যোগাযোগ করো, একটু ইমেল পাঠায়। হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার, ওকে কারণ স্যার। আমরা স্যার আমি আমরা আপনার সাথে অনেক দিন ধরে, লিঙ্কডইনেও যুক্ত আছি স্যার। হ্যাঁ, ওকে, আমাকে তাহলে লিঙ্কডইনে ওকে একটা স্যার, মেসেজ করো। কারণ ওকে স্যার। আমরা যে পঞ্চব্রীহির কথা এখন আমি বলি নাই, কিছু না, একটা স্টেজে বলবো যে আমরা ফার্মার্স ইনোভেশনকে কাজে লাগিয়ে অনেক ধরনের বায়োলজিক্যাল ফার্টিলাইজারে কাজ করেছি। তো দেখো, আজকে আমরা কি কভার করলাম, আমি একটু সবাইকে রিমাইন্ড করি, এক ধরনের কনসলিডেশন অফ মেমোরি। আজকে আমরা প্রথমে বললাম যে মেন্ডেল ডারউইনের আগে অনেক জেনেটিক্স ছিল, আবহমান কাল থেকে ছিল, হাজার বছর ধরে ছিল। এটা কেন বললাম? এটা এই কারণে বল, যদি এখন পকেটে 5 লাখ টাকা আছে এবং সে চায় যে একটা হাইব্রিড সিডের ব্যবসা করে, আমাদের জেনেটিক্স এরকম হলো কেন? এই যে একটা পরাধীনতার একটা দীর্ঘ ছায়া আমাদের ভিতরে আসলো, যে রাজনৈতিকভাবে স্বাধীন হওয়া সত্ত্বেও আমরা মানসিকভাবে পরাধীন থেকে যাচ্ছি। এটার জেনেটিক্স কি হতে পারে, এটা নিয়ে একটু চিন্তা করতে পারি। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো ইশতিয়াক বলো। স্যার আমি একটু এই ট্র্যাক থেকে একটু আরেকটা ট্র্যাকে, একটু আগে স্মৃতি আপু যে বিষয়টা বলছিলেন যে স্যার, যদি আপনার সিটগুলো হ্যাপ্লয়েড থাকে স্যার, তাহলে স্যার তাহলে এই ক্ষেত্রে স্যার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের যে সূত্রের ইমপ্লিকেশনটা এখানে কিভাবে স্যার? এখানে শোনো, এইটা তো মেন্ডেলিয়ান জেনেটিক্স না। এটা আমি যখন করলাম সবাই বললো এটা পৃথিবীর সব থেকে আজব একটা জিনিস। এখানে হঠাৎ করে ফিমেল গামিট একলাফে বীজ হয়ে গেছে, হ্যাপ্লয়েড হোক আর যাই হোক। হ্যাপ্লয়েড সিডে তুমি যদি একটু কলচিসিন বলে একটা কেমিক্যাল আছে, ওইটা দিয়ে দাও, স্যার কলসিসিন দেওয়া হলে স্যার, জি স্যার ওটা কলসিসিন দিয়ে ইমিডিয়েটলি ডিপ্লয়েড, কলচিসিন দিলেই ডিপ্লয়েড হয়ে যাবে, হ্যাপ্লয়েড কোনো সমস্যা নেই। স্যার আরো ডিপ্লয়েডও করা যায় স্যার, মানে যদি প্লয়েডিজমটাকে বাড়াইতে চাই তাহলে কলসিসিনটা দিতে হবে স্যার। হ্যাঁ, টেট্রাপ্লয়েড করে ফেলতে পারবে। হ্যাঁ স্যার, ওই মূল কথা কলসিসিনটা হলো দিতে হবে। এখানে পিতৃহীন বীজ হয়ে গেছে, কোনো পলেন ছাড়া ফিমেল জি স্যার, নিজের। এটা কিভাবে এটা হচ্ছে নিউজ, এটা হয়েছিল নিউজ। এটার যে জেনেটিক্স মেন্ডেলিয়ান জেনেটিক্স না, এটা তো ঠিকই আছে, তাই না? সো এটা খুব ইন্টারেস্টিং যে স্মৃতি, এটা স্মৃতি বলো, তোমার নাম কি, কিভাবে বলো তোমাকে? ওকে, স্মৃতি, তুমি খুব পাওয়ারফুল একটা কথা বলেছো যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে ট্রানজিশন, এটা তো আমার এখানে কভার করার কোনো সুযোগ নেই, কারণ এটা তো বিরাট অন্য ব্যাপার হয়ে যাবে। আমরা ধরো ইঙ্গিতময় ভাবে এই ক্লাসটা রান করতেছি, এক ধরনের মেটাফরের মাধ্যমে এবং এক ধরনের সেমিনার, ইন্টারেক্টিভ সেমিনারে আমরা জড়িয়ে পড়েছি। আমার মনে হয় এটার যে মেইন অর্গানাইজার, তার ফিডব্যাকটা একটু শুনি। মুশতাক, তোমার কেমন লাগতেছে সোফার? স্যার এটা তো এই ধরনের যেহেতু আমাদের আসলে ফেস টু ফেস বসার ফ্যাসিলিটি না, দূর থেকে আমরা ইন্টারাক্ট করছি, আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা আগাচ্ছে, উইচ ইজ ভেরি গুড এটা, এবং ওরা যে প্রশ্নগুলো করছে কিন্তু খুব থট প্রভোকিং প্রশ্ন। তো আমরা চাইবো যে এক্সারসাইজটা ওরা আরো এখানে আমি একটু বলে রাখি যে আমি আরো একটা কোর্স কিন্তু রান করেছি আপনার এটার আগে স্যার, সেখানে আমার এই ফিডব্যাকটা ছিল যে আমি ওখানে অনেক বেশি একপাক্ষিক ছিলাম। তো ওখানে আমি দেখেছি যে আমি যখন ফিডব্যাক নিয়েছি তখন ওরা বলছিল যে they would have appreciated more interaction, অর্থাৎ আমি আরো বেশি। না, জেনেটিক্স যেহেতু একটা খুব পাওয়ারফুল একটা পলিটিক্যাল টপিক অলমোস্ট, বা ক্রপের সাথে এটা জড়িত, আমাদের জীবন ধারণের সাথে জড়িত, ইন্টারেক্টিভ নেচারটা খুব ভালো হচ্ছে। এবং যারা কোনো
প্রশ্ন করো নাই, যেমন রিফাত কায়সার আছো বা আরো অনেকে আছো, আই উড এনকারেজ ইউ টু স্পিক আপ, কারণ আমরা তো মাত্র 20, ফাইনালি কয়জন আছি আমরা এখানে? 22 জন আছি। না স্যার, আরো বেশি আছি বোধ হয়। এখন আমরা আছি 25 জন টোটাল, তার মধ্যে হ্যাঁ ওরা আছে 22 জন। কারণ আমি যেভাবে ভেবেছিলাম যে আমি আজকে মেন্ডেলিয়ান ডারউইন কভার করে মেন্ডেলে চলে আসব, এটা আমি করে ফেলেছি, এবং মেন্ডেলের এবং প্রি মেন্ডেলের যে সংঘাত বা পারস্পরিক যে ডিফারেন্স, এটার আলোকে আমাদের যে সমাজে এগ্রিকালচার কিভাবে আসছে এটা আমরা নিয়ে এসেছি। সো ইট ইজ ভেরি ভেরি রেলেভেন্ট, এবং আজকের যে টাইমের গোলটা আমরা রিচ করতে পেরেছি, আমরা আরো কিছু টপিক কুইকলি ইন্ট্রোডিউস করব। বাট আমি আহ্বান জানাবো, এবং স্মৃতি এখানে হাপ্লয়েড ডিপ্লয়েডের কথাটা নিয়ে এসেছে, উইচ ইজ ভেরি পাওয়ারফুল। যারা কথা বলো না, প্লিজ স্টেপ ইন করে একটু কথা বলো। অথবা এটাও হতে পারে যে এতক্ষণ পর্যন্ত যেভাবে আমরা আগালাম ক্লাসটা, যেহেতু আমাদের আরো 2 দিন বাকি আছে, ওরাও কিন্তু ইতিমধ্যেই কিছু ফিডব্যাক দিতে পারে তারাও, যে যার কোনো পার্টিকুলার টপিক বা কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট আরো বেশি হ্যাঁ ইলাবোরেট করতে হ্যাঁ হলে হ্যাঁ ভালো হ্যাঁ লাগতো কিনা, হ্যাঁ, সেটাও হতে পারে। সে যারা একেবারেই কথা বলেনি অবশ্যই তারাও বলতে পারো এখানে, যাতে আমাদের নেক্সট দ্বিতীয় ক্লাস আমরা ওই অনুযায়ী আবার ডিজাইন করতে পারি। আমাদের হাতে তো সময় আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি কিছু টপিক এখানে কভার করব, সেটা হচ্ছে যে যেটা কিছুটা এখানে চলে এসেছে, সেটা হচ্ছে যে আমাদের ক্রপ গুলা দে আর অল সেলফ পলিনেটিং, মানে একই ফুলের ভিতর মেল এন্ড ফিমেল আর ইন ক্লোজ প্রক্সিমিটি। তো এখানে দুনিয়াতে 3 ধরনের ব্রিডিং সিস্টেম আছে, আমি ইন্ট্রোডিউস করি। একটা হচ্ছে সেলফ পলিনেটিং হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার। হার্মিস এবং আফ্রোদিতি, গ্রিক 2 দেবী, দেবদেবী, একটা ছেলে একটা মেয়ে একই বডিতে যখন থাকে, তখন ইংরেজি ভাষায় এটাকে বলে হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার মিনস একই ফুলের ভিতর নারী অংশ আছে, পুরুষ অংশ আছে, ইন ভেরি ক্লোজ প্রক্সিমিটি, সো মাচ সো যে ফ্লাওয়ার স্যার, হ্যাঁ, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল, হ্যাঁ বাইসেক্সুয়ালের আরেক কঠিন নাম হলো হার্মাফ্রোডাইট। তো বাইসেক্সুয়াল হলো যে, যেমন ধান, তাই না, ধানের মধ্যে মেল এবং ফিমেল ভেরি ক্লোজ প্রক্সিমিটি, যেমন গম, যেমন সরষা, এটা। কিন্তু কর্ন ইজ নট হার্মাফ্রোডাইট। কর্নকে কি বলে? আমি বলতে পারবো কি বলে, তোমরা বলতে পারবে কেউ? কর্ন, বডিটা একই, কিন্তু কিন্তু ফুলটা ডিফারেন্ট। তো কর্নের উপরে থাকে মেল অংশ, আর কর্নের কব, সেটার মধ্যে সিল্ক বেরিয়ে থাকে, ওইখানে পলেন এসে পড়ে। তো কর্নকে বলে মনিশাস। আরো মনিশাসের এক্সাম্পল হলো আমাদের লাউ গুলা, অল্টারনেট মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে। এবং তোমরা যারা লাউ ফলাও নাই, তোমরা দেখতে পাবে যে ফিমেল ফ্লাওয়ার থেকে লাউ হয়, মেল ফ্লাওয়ার থেকে লাউ হয় না। এবং প্রত্যেকটা ফিমেল ফ্লাওয়ারের জন্য 4-5টা মেল ফ্লাওয়ার থাকে। এগুলা কেউ লাউ ফলাতে গিয়ে কেউ নোটিস করছো নাকি? কেউ লাউ ফলাইছো এখানে? জি স্যার, লাউ স্যার, লাউয়ের আমাদের প্রজেক্টে আছে স্যার, লাউয়ের উপরে স্যার, আমরা স্যার ওখানে স্যার দেখছিলাম স্যার যে। ওকে, তো এটা আমি আরেকটা বিজনেসের ইঙ্গিত দেই। লাউ হাইব্রিড সিড তৈরি করা খুব ইজি। লাউয়ে কেউ যদি হাইব্রিড ব্যবসাতে নামতে চাও, প্রথমে লাউয়ের ব্যবসাতে নামবে, কারণ লাউয়ে হাইব্রিড ক্রস করে, যেহেতু মেল এন্ড ফিমেল ফ্লাওয়ার্স আর ডিফারেন্ট, এটার জন্য কোনো ইমাস্কুলেশন করতে লাগে না। কিন্তু যেটা ধানে লাগে, ধানে হাইব্রিড বানানো খুবই কঠিন, লাউয়ে বা কর্নে হাইব্রিড বানানো খুব সোজা। এই জন্য হাইব্রিড কর্নের বিজনেসে কেউ যদি নামতে চাও, সহজে নামতে পারবে, লাউয়ের বিজনেসে নামতে পারবে, কিন্তু হাইব্রিড রাইসের বিজনেসে নামতে পারবে না। সো এই যে ব্রিডিং সিস্টেমের তফাৎ, একটা হলো বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট, 2 নম্বর হলো স্মৃতি ভেরি ইন্টেলিজেন্টলি বললো, যেটা মনিশাস, যেটা হচ্ছে কর্ন বা লাউ। আর 3 নম্বর যেটা, এটা কি? স্যার ডায়োসিয়াস। 3 নম্বর হলো ডায়োসিয়াস। ডায়োসিয়াস হলাম আমরা যেমন ডায়োসিয়াস, আমরা প্লান্ট না, কিন্তু আমরা ডায়োসিয়াস। ডায়োসিয়াস মানে হলো একটা আলাদা আলাদা ভাবে তার ব্যক্তিসত্তা নিয়ে আছে, সেই তার মেল অথবা ফিমেল। প্লান্টের মধ্যে এগুলো হলো পেঁপে বা ড্রাগন ফ্রুট, যেটা জোড়ায় জোড়ায় মেল অথবা ফিমেল দুইটা জোড়ায় লাগাতে হবে। বা পেঁপে আজকাল গ্রাফট করে এসেনশিয়ালি মনিশাস বানায় ফেলে, কিন্তু আদারওয়াইজ পেঁপে পাশাপাশি দুইটা লাগাতে হয়। তো
জেনেটিক্সে ইন্টারেস্টেড, সেখানে যেটার ব্যবসা করবে অথবা হাইব্রিড লাউয়ের ব্যবসা করবে। তোমাদের কারো ধারণা আছে আমরা আমাদের নিড যেটা আছে তার কত পার্সেন্ট সিড ইম্পোর্ট করি আর কত পার্সেন্ট নিচে প্রডিউস করি? এটা কেউ জানে? স্যার আমরা আমাদের নিডের 16% সিড করতে পারি স্যার, আর বাকিগুলো সবই ইম্পোর্ট করতে হয় স্যার। মার্কেটটা খুবই, আমাদের দেশের মার্কেটটা খুবই মানে পসিবল আউটকাম একটা মার্কেট স্যার, যেটা আমরা করতে পারি এটা। বাট আমাদের টোটাল অল ওভার মার্কেটের সর্বোচ্চ 15 থেকে 16% আমরাই নিজেরা সাপ্লাই করার সক্ষমতা রাখি, এর বাইরে সবগুলো ইম্পোর্টেড। যে কোনো সিডি বলি যেগুলো সবই ইম্পোর্টেড। আর অধিকাংশ এবং সিডের এটার এই যে সিড আমরা ইম্পোর্ট করি এটা ডলার ভ্যালু মোটামুটি বলতে পারবে কত? স্যার 2016-এর একটা সমীক্ষা ছিল স্যার, প্রায় আমরা স্যার 2.1 মিলিয়নের ডলারের মতো আমরা একটা মানে আমাদের রেভিনিউ, মানে আমাদের বাংলাদেশের রেভিনিউ সেটা দিয়ে এটা আনতে হয় স্যার। অ্যাপ্রক্স এটা আমি এটা 2000। এটা এটা একটু গুগল করে নিও, এটা অনেক জি বেড়ে স্যার, এটা গেছে। মানে হ্যাঁ এটা আমাদের এখন আরো অনেক বাড়ছে স্যার। এটা আমি 2000 আমরা যে বিদেশি আগেরটা বিদেশি বলবো। মুদ্রার সংকটে এখন ভুগতেছি, এটার একটা জি স্যার। বিশাল অংশ আমরা খালি বিদেশ থেকে সিড ইম্পোর্ট করতেছি, যেটা ভেরি ইজিলি এই যে কর্নের আমাদের 87,000 গ্রামকে যদি আমরা হাইব্রিড কর্নের থিয়েটারে পরিণত করতে পারতাম, বা ইভেন 7,000 10% গ্রামকেও পারতাম, বা 1% গ্রাম 100টা গ্রামকে যদি আমরা হাইব্রিড কর্ন প্রডিউস করতে পারতাম, তাহলে তো আমাদের বিশাল বিশাল একটা ইয়ে হতো। তো এখানে যে গ্রুপ আছে তোমরা তো অনেক স্মার্ট এবং ইউ হ্যাভ সো মেনি আইডিয়াস। তো এটা নিয়ে তোমরা একটা লিখো না কেন? এই এই যে কোর্স, জেনেটিক্স কোর্স, এটার একটা অংশ হতে পারে যে কেউ কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে 2 পেজার লিখবে, বা একটা স্টার্ট আপ করার চিন্তা করবে জেনেটিক্স এর এই আইডিয়া গুলাকে সাথে নিয়ে। এটা কি সম্ভব? এটা নিয়ে কারো কোনো কমেন্ট আছে? স্যার আমাদের ভার্সিটি বা আমাদের যে শিক্ষা কারিকুলাম আছে স্যার, সেক্ষেত্রে স্যার এরকম কোনো সুযোগ স্যার আমাদের এখন পর্যন্ত আসে নাই। কারণ স্যার এটা একটা ভালো আইডিয়া, যেমন বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলো যেগুলো আম, যেগুলো প্রতিযোগিতার আয়োজন করে, মানে কম্পিটিশনের আয়োজন করে, বিভিন্ন সময় ইউনিসেফ করে। তো ওইখানে সুযোগ থাকে স্যার এসব নিয়ে কাজ করা কিংবা এসব নিয়ে বিজনেস আইডিয়া দাঁড় করানোর। কিন্তু স্যার আমাদের শিক্ষা কারিকুলামে স্যার এরকম কোনো সুযোগ এখন পর্যন্ত পাইনি স্যার। সামনেও আসবে কিনা আসলে স্যার বোঝা যাচ্ছে না। শিক্ষা এই এই যে প্ল্যাটফর্ম এখানে যে আমরা কথা বলছি এটাই তো এনাফ না? তোমার তুমি তুমি তো জি তুমি স্যার, তো এটা তো এখন অবশ্যই বলছো স্যার। এখন আমরা এই জেনেটিক্স এর কথা বলতে গিয়ে এই কথাটা এসেছে, তোমার মাথায় এই ধারণাটা জেগে উঠেছে, এটাই তো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট আমরা যে বলি ইংরেজিতে। আর তো জি কিছুর স্যার। দরকার নাই। না স্যার, জি স্যার। স্যার হাই আমি তো এই তোমরা যে এটা নিয়ে স্যার একটু বলতাম স্যার, আপনি যেহেতু বিজনেসের কথাটা বললেন, আমি আসলে তখন স্যার বলতে চাচ্ছিলাম হাইব্রিড সিডের যে বিজনেসের কথাটা বলছিলাম। তো তখন স্যার আপনি যে টার্গেট গ্রুপ, মানে তখন আসলে যখন আমি বিজনেস দাঁড় করাতে যাব, তখন আসলে আমাদের টার্গেট গ্রুপটাকে আর কি অন্যভাবে সেট করা লাগবে। আপনি যেভাবে বলছিলেন অবশ্যই স্যার, আমরা হচ্ছে কৃষকের বাইরেও আমরা হচ্ছে অনেক জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতেও আমরা দিতে পারি আর কি, বিভিন্ন প্রোডাকশন ফ্যাক্টরিতে দিতে পারি। তো স্যার টার্গেট গ্রুপটাকে সেট করে তারপরে হচ্ছে আমাদের লাভের মুখ দেখতে পারবো আশা করি স্যার। এই ব্যাপারটা স্যার তখন মিস করে গেছে স্যার, এই জন্য বললাম। অবশ্যই। তো আমরা এখানে এখানে এই যে গ্রুপটা এখানে আছে নাম্বার 25, বা এই প্রত্যেকবারই হয়তো 25 হবে। এইখান থেকে আমরা কি করব? আমরা তো প্রথমে জেনেটিক্স কে আমরা আত্মস্থ করলাম, জেনেটিক্স এর বিগ পিকচার কি মনে হয় যে আপ টু মেন্ডেল আমরা কিছুটা এখন বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে মেন্ডেলিয়ান জেনেটিক্স কি, প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স কি আমরা বুঝতে পেরেছি। আমরা এটাকে কেন্দ্র করে কিভাবে একটা বিজনেস হতে পারে, কোন কোন সাবজেক্টে বিজনেস হতে পারে, এটা নিয়ে আলোচনা করেছি। আমরা 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 ফার্টিলাইজার নিয়ে কথা বলেছি, অর্গানিক ভার্সেস ইনঅর্গানিক, সেটাও একটা বিজনেসের ক্ষেত্র হতে পারে। রিনি আমাদেরকে অ্যাপেক্স এর কথা বলেছে, যে আলোচনাটা আমরা একটু এগিয়ে নিয়ে যাব। আর পরবর্তীতে আমাদের সময় এখনো কমে এসেছে। আমার মনে হয় যে ফাইনালি আমি রিফাত কায়সারকে কিছু বলতে অনুরোধ করব। রিফাত কিছু বলবে? স্যার মানে মানে আপনার এই আলোচনায় জন্য আমরা সবাই অনেক উপকৃত হয়েছি আশা করি। এবং স্যার মানে আপনি আলোচনার
মানে মূল শুরু থেকে যে মানে যে মানে মূল পয়েন্টটা মানে আমাদেরকে ধরাতে চেয়েছেন যে প্রি মেন্ডেলিয়ান যে জেনেটিক্স এর কথা বলেছেন, যে আল জাহিজ, আল তুসি, আল খাদুন, এরা যারা রয়েছে এদের মানে এদের যে চিন্তাধারা, এটাকে যাতে স্যার আমরা আমরা ধারণ করি স্যার, এটাই আপনি স্যার মানে মেসেজ দিতে চেয়েছেন। এবং এদের এদের তো বটেই, এরা হলো 3 ধরনের একাডেমিক টাইপের বিখ্যাত মানুষ, কিন্তু এদের বাইরেও আমাদের যে হাজার জাতের মানুষ যে আমাদের ধানগুলোকে সৃষ্টি করেছে, তাদের নাম তো আমরা জানি না, তাই না? এই পুরা সাংস্কৃতিক ধারাটাকে বা বিজ্ঞানের একটা ধারা, যেখানে সায়েন্স এবং কালচারের সম্মিলন ঘটেছে, এটাকে আমরা ধারণ করব। তারপর থেকে আমরা ডারউইনকে ইন্ট্রোডিউস করেছি, ডারউইনকে জেনেছি, আমরা মেন্ডেলকে জেনেছি, মেন্ডেলের যে ডমিনেন্ট থিওরি যেটা জেনোটাইপ ফেনোটাইপটা আমরা জেনেছি, মেন্ডেলের এসেনশিয়াল আইডিয়াগুলো আমরা আত্মস্থ করেছি। তারপরে আমরা এটাকে কেন্দ্র করে ব্যবহারিক কি হতে পারে, কোম্পানি হতে পারে, বিজনেস হতে পারে, এগুলো আমরা আলোচনা করেছি। তো আমার তো মনে হয় 2 ঘন্টায় আমরা বিশাল একটা ক্ষেত্র কভার করেছি। তুমি স্মৃতি কি আর কিছু বলবে? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ স্যার, আর কিছু বলবো না স্যার। আচ্ছা, আসমা কিছু বলবে? এনিওয়ে, আমাদের টাইম আমার মনে হয় আমরা একদম লাস্ট 2-3 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ জি আমি স্যার, পার্সোনালি এই টাইপের কোর্স কখনো রান করি নাই। আই এম ভেরি হ্যাপি ফর দ্য রেসপন্স, এবং এট দ্য ম্যাচুরিটি এবং একটা অন্য একটা লেভেলে আমরা জেনেটিক্সকে পিচ করতে পেরেছি, যেটা ইংরেজিতে বলে। আমার মনে হয় লাস্ট কাপল অফ মিনিটস আই উইল আস্ক মুশতাক টু সে a few words before we conclude today. এবং থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। এবং আসলে ওরা যেভাবে ইন্টারাক্ট করেছে সেটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সবার জন্য, এবং একটা ভালো অনুভূতির মধ্যে দিয়ে আমার মনে হয় ওরা গিয়েছে আজকে। আর আমরা আমরা কিন্তু এই প্রত্যেক কোর্সের পরেই আমরা কিছু ফিডব্যাক নেব। এবং যেটা বলছিলাম যে তোমাদেরও কিন্তু একটা লেকচারের পরেই আবার একটু সুযোগ আছে একটুখানি বলার যে কোন পার্টটুকু বেশি ভালো লেগেছে, কোথায় আরেকটু সময় দিলে আরো বেশি ভালো হতো। এটা এটা খুবই ওপেন, এবং আমরা তো একেবারে ভেঙে ভেঙে বের হয়ে এসেছি ইউনিভার্সিটি অথবা ক্লাসরুমের বাইরে আমরা অবস্থান করছি। আমরা কথা বলছি টারশিয়ারি এডুকেশনের টপিক নিয়ে, কিন্তু আমরা কিন্তু ক্লাসের বাইরে। সো ইটস এ ভেরি মানে ওপেন একটা এনভায়রনমেন্ট এবং বেশ ওয়েলকামিং একটা পরিবেশ। সুতরাং যে কোনো কিছু এখানে পিচ করার সুযোগ আছে, বলার সুযোগ আছে। এবং আমি এটা খুবই ভালো লেগেছে এটা যে জেনেটিক্স কিন্তু তার ভেতরে সাথে সাথে এটা ট্রান্সলেশনাল, জেনেটিক্স এমনিতেই ট্রান্সলেশনাল সাবজেক্ট। যদি আমরা খুবই কাঠখোট্টা একটা একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে পড়ি, কিন্তু আজকে মনে হয় আহ, সেটা অ্যাপ্লাইড এর পাশাপাশি বিজনেস অ্যাসপেক্ট যেভাবে আসলো সাথে সাথে, এটা খুব চমৎকার একটা বিষয় ছিল। তারপরও কোনো জায়গায় যদি আরো বেশি কোনো ইলাবোরেশনের দরকার হয়, ইভেন আজকে রাতেও আমাদেরকে যদি একটু মেল করে জানাও তোমরা যে স্যার এখানে আরেকটু কিছু হলে ভালো হতো, তাহলে আমরা আবার স্যারকে সেটা পৌঁছে দিতে পারি, এবং ওই যে টপিক গুলো হয়তো আবার একটু ই করলাম। অথবা কালকেও আজকে পড়াশোনা করার পরে, যেমন ধরা যাক মেন্ডেলের ল, যেটা আমরা একদম একাডেমিক হিসেবে যদি 2টো ল আবার একটু আজকে রিভিজিট করে ওরা বাসায় রাতে পরে, কালকে আবার কিন্তু ওটা নিয়ে আলাপ করতে পারে যে স্যার এইটার মেন্ডেলের লয়েরও কিন্তু অনেক ব্যত্যয় আছে, অনেক অল্টারনেটিভ অনেক সাইড আছে, সেগুলো নিয়ে আলাপ হতে পারে। তারপর ওগুলো কেন্দ্রিক যে নতুন বিজনেস কেস যেগুলো আছে, সাকসেসফুল যে এক্সাম্পল আছে, সেগুলো তোমরা নিজেরাও দেখো এবং কালকে সেটা স্যারের সাথে আলাপ করো, এটা আমার আহ্বান থাকবে। আর কালকে আমরা আবার সেম টাইমে মিট করব, একটা নতুন জুম লিংক আবার পাঠানো হবে আজকে অথবা কালকে সকালের মধ্যে। তো সেখানে আমরা আবার সবাই টাইমলি জয়েন করব। আশা করি যে একটা চমৎকার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে সবাই যাবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ওখানে অনেকখানি রাত হয়ে গেছে জানি যে। না না, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অনেক এনজয় করেছি। এবং এটার একটা ফরওয়ার্ড লুকিং হলো যে আমার গ্রামে অনেক জমি আছে, আমি যে কথাগুলো বলেছি এগুলো আমি আসলে করি। এবং তোমরা যদি এসে কর্ন জেনেটিক্স, রাইস জেনেটিক্স, লাউয়ের জেনেটিক্স, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম ভিজিট মাই ফার্ম ইন কানিহাটি। আর লুকিং ফরওয়ার্ড, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। তাহলে আমরা আজকে শেষ করলাম। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে